আজকে আপনাদের এই ক্লাস কন্ডাক্ট করছি। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই ঠিকভাবে? একটু যদি বলতেন, শোনা যাচ্ছে কিনা? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু যদি বলতেন। অলমোস্ট আমাদের এখানে ৯ জন আছি। সাউন্ড ক্লিয়ার কিনা একটু যদি বলেন তাহলে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, আমি শুরু করলাম। আ হোপসো যদি আপনাদের কথা শুনতে সমস্যা হয় তাহলে একটু জানাবেন আরকি। যে আপনাদের যদি কথা শুনতে সমস্যা হয় একটু কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা শুনবো। আজকে হচ্ছে আমাদের রেসপিরেটরি ক্লাস অ্যানাটমি। এটা আপনাদের রিভাইজ ক্লাস। এর আগে আপনাদের মূল ক্লাসগুলো হয়ে গেছে। তো আজকে বেশি হয়তো কথা বলার দরকার নাই। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা শুরু করছি হচ্ছে আচ্ছা এখানে আমার ছোটখাটো একটা পরিচয় আছে। ওইটা খুব একটা ইম্পোর্টেন্ট না। তারপর আমরা শুরু করি। আমাদের আচ্ছা, এক্সটার্নাল রেসপিরেশন কাকে বলে? আরেকটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। আমাদের রেসপিরেশন ২ টা ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ইন্টারনাল। তো আমরা হচ্ছে এখন এক্সটার্নাল রেসপিরেশন বা ব্রিদিং সম্পর্কে জানবো। এটাকে বলা হচ্ছে কি? দিস ইজ দ্য প্রসেস অফ গ্যাস এক্সচেঞ্জ বিটুইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য লাং। অর্থাৎ আমি পরিবেশের সাথে আমার লাংসের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, আমি গ্যাস এক্সচেঞ্জ করব, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। তো এটাকে হচ্ছে আবার ২ টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইনহেলেশন, আরেকটা হচ্ছে আমার এক্সহেলেশন। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা যখন শ্বাস নেই, শ্বাসের সাথে আমরা কি নেই? অক্সিজেন নেই। এটা একদম ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে আমরা অক্সিজেন নেই এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেই। তো এই কার্বন ডাই অক্সাইড বা এই অক্সিজেন এটা হচ্ছে এক ধরনের গ্যাস। তো এই জিনিসটাই এক্সচেঞ্জ আমরা মূলত করি এবং এইজন্যই আমাদেরকে সংজ্ঞায় বলা হয়েছে কি? দিস ইজ দ্য প্রসেস অফ গ্যাস এক্সচেঞ্জ বিটুইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য লাং। অর্থাৎ এই যে গ্যাসের এক্সচেঞ্জ করতেছি এটারই হচ্ছে আমাদের মোটামুটি এক্সটার্নাল রেসপিরেশন। কিন্তু কথা হচ্ছে আমরা কি শুধু মানে আমরা যে বাতাসটা নেই, বাতাসের মধ্যে কি শুধু অক্সিজেন থাকে? অন্য কোনো গ্যাস থাকে না বা অন্য কোনো এলিমেন্ট কি থাকে না নাকি? না, আমাদের গ্যাসের সাথে অবশ্যই অন্যান্য বা আদার নাইট্রোজেন থাকে। আমাদের বাতাসে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন এবং আমাদের ঢাকার যারা ঢাকা শহর থাকি তারা জানি সবচেয়ে বেশি জিনিস হচ্ছে ধুলাবালু বা কালো গ্যাস। তো এগুলোও আমরা নেই। এগুলো নিয়ে আমরা আমাদের শ্বাসের ১২টা বাজাই। বাজানোর পরে আমরা হচ্ছে হসপিটালে ভর্তি হই। তো এটা গেল হচ্ছে আমাদের মানে ইনহেলেশন কাকে বলতেছে। তো ইনহেলেশন আমরা যে জিনিসটা দেখতেছি ইনহেলেশন এটার হচ্ছে একটা হচ্ছে ইন্সপিরেশন। অর্থাৎ আমরা যেটাকে নিতেছি, নেওয়ার যে সময় নিচ্ছি এটাকে বলতেছে ইনহেলেশন। এটার একটা সুন্দর টাইম আছে। আপনারা পড়ছেন কিনা জানি না। এটার হচ্ছে টোটাল আমাদের রেসপিরেশনের টাইম হচ্ছে ৫ সেকেন্ড। ৫ সেকেন্ড। একটা হচ্ছে ইনহেলেশন, একটা হচ্ছে এক্সহেলেশন। ইনহেলেশনের সময় আমরা ২ সেকেন্ড এবং যখন বাতাসটা বের করে দেয় এক্সহেলেশন তখন সেটা হচ্ছে ৩ সেকেন্ড। অর্থাৎ এই ৫ সেকেন্ডের একটা আমাদের রেসপিরেশন বা আমাদের শ্বসন জিনিসটা হয়। তো এখন এটাতে হচ্ছে বলতেছে যে এটার স্টেপটা কি? স্টেপটা হচ্ছে the diaphragm contract and flattens with flatten with the intercostal muscle. এরপর বলছে between the ribs contact expanding the chest cavity. অর্থাৎ আমাদের যে বুকের ছিদ্রটা আছে এটাকে আমাদের শরীরে ধরেন অনেকগুলা ক্যাভিটি আছে, চেস্ট ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, হেডের ভিতরে ব্রেনের জন্য আছে ব্রেন ক্যাভিটি বা পেলভিক ক্যাভিটি আমাদের নিচের দিকে জেনিটাল অর্গানগুলো যেখানে থাকে ওই জায়গাটা পেলভিক ক্যাভিটি। তাহলে এই যে চেস্ট ক্যাভিটি আছে এখানটাতে কে থাকতেছে? এখানে মূলত আমাদের লাংস থাকে। এরপর আমাদের কার্ডিয়াম মানে আমাদের যে হার্ট আছে হার্ট থাকে, কার্ডিয়াক সাইকেল যে বা কার্ডিয়াক যে জিনিসগুলো হয় ওইখানে থাকে। তাহলে এখানে আরেকটা জিনিস আছে মানে গ্যাসের জন্য আমরা অ্যানাটমিতে গেলে একটু পরেই দেখবো যে আমাদের মেইন যে একটা মাসেল আছে মাসেলটা হচ্ছে ডায়াফ্রাম। তো বলতেছে দ্য ডায়াফ্রাম কন্ট্রাক্ট অর্থাৎ ডায়াফ্রামটা চুপসায়া যায় এবং ফ্ল্যাটেন এবং সোজা হয়ে যায়। তো আমাদের ডায়াফ্রামের শেপটা কেমন? আপনাদের যদি অ্যানাটমির ডায়াফ্রাম দেখে থাকেন দেখবেন ডায়াফ্রামটা হচ্ছে আমাদের ডোম শেপ, ২ টা গম্বুজের মতো এরকম ডোম শেপ। তো এটা কি হবে? ফ্ল্যাটেন হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। গম্বুজটা যখন সোজা হয়ে যাবে কন্ট্রাক্ট করে তখন আমাদের হচ্ছে আমরা তখন ইনহেলেশন বা বাতাসটা নেই। এবং আমাদের আরেকটা কি হয়? আমাদের যে এই যে রিবস আছে, আমাদের যে এইখান জায়গাটাতে রিবস আছে বা বুকের খাঁচা বলি আমরা, এই বুকের খাঁচাগুলোতে কিছু মাংসপেশি লাগানো থাকে ইন্টারকোস্টাল মাসল। সেই মাসলগুলা যখন কি করবে? কন্ট্রাক্ট করবে তখন আমাদের চেস্ট ওয়ালটা কি হবে? এক্সপান্ড
বড় হয়ে যাবে। এবং তখন কি একটা জিনিস ধরেন ছোট ছিল, এটা একটু বড় করলাম, তো এখানে ভিতরে বাতাস ঢুকবে। চিন্তা করে দেখেন আপনার বেলুনের কথা। আমরা যখন বেলুনে ফু দিই তখনই তো বেলুনটা ফুলে, এছাড়া তো আর ফুলে না। আর বাতাসটা বের করে দিলে বেলুনটা চুপসে যায়। তো আমাদের হার্টও আমাদের লাংসও সেরকম। আমাদের লাংসে যখন বাতাস ঢুকে এটা বড় হয়। তো বড় হওয়ার জন্য আমার যে লাংসটাকে যে আসলে প্রোটেকশন দিয়ে রাখতেছে, এই প্রোটেকশন যারা দিচ্ছে তারা হচ্ছে এই জায়গাটাতে বড় হয়। বড় হলেই লাংসটা আস্তে বড় হইতে পারে। যদি বড় না হইতে পারতো তাহলে কি হইতো, লাংস এই রিবসের সাথে লাগলেই আমরা ব্যথা পাইতাম। কারণ এগুলো কি আমরা জানি এগুলো হচ্ছে সফট অর্গান, একদম নরম, তো এগুলো ব্যথা পাইতাম। আচ্ছা, আহ, আমাদের সাথে অনেকেই জয়েন করতেছেন আস্তে আস্তে, তাহলে আমরা শুরু করতে চাই। ওকে, তাহলে এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এটা হয়তো আপনার প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ে আসছেন। তো আমাদের লাংসে কি থাকে, প্রচুর পরিমাণে বাতাস থাকে। তো এই লাংসে বাতাস থাকার কারণে লাংসটা চুপসায় যায় না। তো এখন কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সারফেক্টেন্ট, লাংস সারফেক্টেন্ট। এগুলো আমরা হয়তো পরবর্তী ক্লাসে পড়বো বা এর আগের ক্লাস আপনারা দেখে আসছেন। আচ্ছা, তো আরেকটা বলছে, দিস ক্রিয়েট দ্য নেগেটিভ প্রেশার ইন দ্য লাংস কজেস এয়ার টু দ্য ফ্লো থ্রু দ্য নোজ অর মাউথ। অর্থাৎ বলতেছে এই যে যেটা বলছিলাম, একটা জিনিস যখন বড় হইতেছে তখন ওই জায়গাটাতে একটা গ্যাপ, শূন্যস্থান তৈরি হচ্ছে, এবং ওই জায়গাটার জন্য একটা নেগেটিভ প্রেশার। একটা জায়গা ধরেন ছোট ছিল, এটাকে বড় করলাম, তো ওই জায়গাতে বাতাস শূন্য হবে। বাতাসটা যখন না থাকবে একটা নেগেটিভ প্রেশার তৈরি হবে, যার ফলেই আমার যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে ওই ট্র্যাক্টটা দিয়ে আস্তে করে বাতাসটা আমার ভিতরে ঢুকবে। এটাই হচ্ছে নেগেটিভ প্রেশারের জন্য হয়। তাহলে আমাদের যে শ্বাস প্রশ্বাসটা হয় এটার কজ হচ্ছে একটা নেগেটিভ প্রেশার মেকানিজমের একটা জায়গা হচ্ছে নেগেটিভ প্রেশার। এবং এটা কোত্থেকে যায়, হইতে পারে আমরা নাক দিয়েও নিতে পারি, আমরা মুখ দিয়েও নিতে পারি। অনেক সময় হয় না আমরা নাক দিয়ে নিচ্ছি, অনেক সময় দেখা যায় হাঁপাই গেছি, কোথাও যায় অনেকটা এক্সারসাইজ করে আসছি, কোথাও দৌড়ায় আসছি, তাড়াহুড়া করে আসছি, তখন আমরা কি দিয়ে শ্বাস নেই, মুখ দিয়ে নেই, ঠিক না? আপনি একটু চিন্তা করে দেখেন নিজের বাস্তব লাইফে। এরপরে বলছে দেখেন, এয়ার পাসেস থ্রু দ্য ট্রাকিয়া, ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিউলস রিচেস দ্য অ্যালভিউলাই। আচ্ছা, এখানে বলছে এই যে আমাদের একটা ইয়ার পাসেজ আছে, আমরা ইয়ার প্যাসেজটা দিয়ে যে জায়গাটা দিয়ে বাতাসগুলো যাবে ওই জায়গাটাকে আমরা মূলত ইয়ার প্যাসেজ বলি। এটা আপনারা জানেন। তো এখানে কে কে আছে বলছে, ট্রাকিয়া আছে, ব্রঙ্কাই আছে, ব্রঙ্কিউলস আছে, রিচিং দ্য অ্যালভিউলাই, এবং এই বাতাসটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, অ্যালভিউলাইতে নিয়ে যায়। আমরা পরবর্তী স্লাইডে গেলাম। আচ্ছা, এখন বলছে এই যে গ্যাস, এরপর কি হয়, এর আগেটা প্রথমটা একটু দেখেন, আগের স্লাইডটাতে বলছে রেসপিরেশন কিভাবে হয়। প্রথম বলছে আমরা ইনহেল করি, একটা জায়গায় শ্বাস নেই। তারপর বলছে তারপর বলছে আমরা সেকেন্ডটা করি কি, গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন দ্য লাং, আমরা গ্যাস একটা এক্সচেঞ্জ করি। একটু আগেই বলছিলাম আমরা কি নেই, আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই। তাহলে এই কাজটা আমরা করব কি, এখন ইনহেলেশনের সময় করব। দেখেন, অক্সিজেন ফ্রম দ্য ইনহেলড এয়ার ডিফিউজ অ্যাক্রস দ্য থিন ওয়াল অফ দ্য অ্যালভিউলাই ইনটু দ্য ক্যাপিলারিজ হোয়ার ইট বাইন্ডস টু দ্য হিমোগ্লোবিন অ্যান্ড রেড ব্লাড সেল। আপনারা যদি দেখেন, আপনারা সবাই জানেন আমাদের অ্যালভিউলাইগুলো কিরকম, অনেকটা এরকম হোলের মতো, ঠিক না? আর এই জায়গাটাতে কে থাকে, এই জায়গাটাতে থাকে ধরেন আমাদের কিছু ক্যাপিলারিজ থাকে। ক্যাপিলারিজ কি আপনারা পড়ে থাকবেন যে আমাদের প্রথমে হচ্ছে আর্টারিটা ছোট হতে হতে আর্টারিওল হয়। আর্টারিওলগুলো অনেকগুলা জালের মতো পেঁচানো থাকে, এরকম পেঁচানো থাকে একটা জায়গায়, ওই জায়গাটাকে বলা হয় ক্যাপিলারিস। ক্যাপিলারিস গুলা থেকেই তৈরি হয় ভেনিউল, ভেইন, তারপর হচ্ছে সুপিরিয়র ইনফেরিয়র ভেনাকে বা বড় ভেইন গুলা তৈরি হয়। তাহলে এই হচ্ছে আমাদের মানে ক্যাপিলারিজের একটা কথা বললাম আর কি। তাইলে প্রথমে অ্যালভিউলাইতে যায়, অ্যালভিউলাইতে যখন বাতাসটা যাবে, অক্সিজেনটা যাবে, ওইটাই এক্সচেঞ্জ করবে কার সাথে, আমাদের যে ক্যাপিলারিজ থাকে। ক্যাপিলারিজের ভিতরে কি থাকবে, অবশ্যই রক্ত থাকবে। রক্তের ভিতরে কি থাকে, আমরা জানি রক্তের অনেকগুলো সেল, এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে কি, আরবিসি। আরবিসিতে কে থাকে, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি, একটা হচ্ছে আমাদের আয়রন এবং হিম একটা গ্লোবিন, প্রোটিন জাতীয় একটা জিনিস। ওইখানটাতে হচ্ছে কে থাকে, ওইখানটাতে অক্সিজেনটা বাইন্ড করবে, বাইন্ড করলে সেটাকে ভিতরে নিয়ে যাবে, যে কথাটা বলছে। আর আরেকটা কি করবে, কার্বন ডাইঅক্সাইড। আরবিসি বা আমাদের যে ব্লাড আছে এর সাথে কিছু কার্বন ডাইঅক্সাইড আসলে যখন অক্সিজেনটা ঢুকে তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, এবং সেটা কি হিসাবে যায়, ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে। এবং আরও কিছু ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীর, আমাদের যে সেল আছে, সেলগুলো যখন কিছু ওয়েস্ট প্রোডাক্ট, কিছু টক্সিক ম্যাটেরিয়াল, কিছু এমনে ম্যাটেরিয়াল তৈরি করে, ওই জিনিসগুলোও সে অনেক সময় আমাদের অক্সিজেন মানে ইনহেলেশন বা রেসপিরেশনের সাথে বের করে দেয়, আমাদের এই ব্লাডের মাধ্যমে সে বের করে দিবে। এই জায়গাটাই বলছে কার্বন ডাইঅক্সাইড এ ওয়েস্ট প্রোডাক্ট ডিফিউজ ফ্রম দ্য ব্লাড টু দ্য অ্যালভিউলাই, অর্থাৎ এটা ব্লাড থেকে যাবে। ধরেন আমি আবার রাখতেছি আপনাদের জন্য,
এটা ধরেন ব্লাড ক্যাপিলারি, রেড দিয়ে আঁকলাম। রেড মানে আমরা তো জানি ব্লাড ক্যাপিলারিজ, তো আমরা রেড দিয়ে আঁকলাম এটা। আর এটা ধরেন আমাদের অ্যালভিউলাই। তাহলে এখান থেকে ধরেন আচ্ছা এটা দিই, এখান থেকে অক্সিজেনটা কি হবে, অ্যালভিউলাইতে যাবে। আর এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডটা কি করবে, সে এই জায়গাটাতে যাবে। ঠিক আছে, এই যে একটা এক্সচেঞ্জ, আমরা শুধু গ্যাসের কথাই বলতেছি আপাতত, আপাতত অন্য কোনো আদার্স ম্যাটেরিয়ালসে যাচ্ছি না, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডে থাকতেছি। অক্সিজেনটা কি হবে, এখানে ক্যাপিলারিতে আসবে, আর ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইডটা আমার অ্যালভিউলেতে চলে যাবে। এই যে একটা এক্সচেঞ্জ হচ্ছে, এটাকেই হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলতেছে। আর খুব বেশি জটিল না করতেছি না আমি, তাহলে পরবর্তী যাত্রাতে যাই। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা বলছিলাম যে আমরা রেসপিরেশনটাকে মূলত আমরা দুইটা ভাবে ভাগ করছি, একটা হচ্ছে ইনহেলেশন, একটা হচ্ছে এক্সহেলেশন। এক্সহেলেশনের মধ্যে এটার কত সেকেন্ড বলছিলাম, এটার সময় হইতে 3 সেকেন্ড লাগে। আপনি একটু নিজের যখন শ্বাস প্রশ্বাস নেবেন তখন একটু দেখেন যে আপনার কোনটাতে বেশি সময় লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপর বলছে কি, এটা কি করে, দ্য ডায়াফ্রাম অ্যান্ড ইন্টারকোস্টাল মাসেল রিল্যাক্স রিডিউসিং দ্য ভলিউম অ্যান্ড দ্য চেস্ট ক্যাভিটি। আমরা প্রথম যে কথাটা বলছি, প্রথম স্লাইডে যে কথাটা বলছি দেখেন, দ্য ডায়াফ্রাম কন্ট্রাক্ট। আর এখন ব্যাপারটা তাহলে উল্টাই যাবে, কি হয়েছে, ডায়াফ্রামটা কি করতেছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে। সে তার আগের অবস্থানে ডায়াফ্রামটা কিছু ইনহেলেশনের সময় সোজা হয়ে গিয়েছিল, একটা ডোম শেপের জিনিস সে সোজা হয়ে গেছে। আর এখন যখন আবার রিল্যাক্স হবে আবার ডোম শেপে ফেরত আসবে। তাইলে ইন্টারকোস্টাল মাসেল রিল্যাক্স রিডিউসিং দ্য ভলিউম অফ দ্য চেস্ট ক্যাভিটি। এটার যে একটা বড় বেশি প্রেশার ছিল এটা কমাই দিবে, নেগেটিভ প্রেশারটা কমাই দিবে, তখন আস্তে আস্তে গ্যাস ছাড়তে শুরু করবো আমরা। This increased pressure in the lungs, forcing air reach in the carbon dioxide out of the body. অর্থাৎ আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের করার জন্য একটা শক্তি সে প্রয়োগ করবে। এটি হচ্ছে আমার ইনহেলেশন আর এক্সহেলেশনের জায়গা। সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখলাম। এখন এখন হচ্ছে আমরা এটা বলছি যে আমাদের যে রেসপিরেশনটা আছে এটা দুইটা ভাগ, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। আমরা এতক্ষণ যে কথাটা বললাম এটা হচ্ছে ইন্টারনাল। এখন এক্সটার্নালটা একটু আমরা কথা বলি। এক্সটার্নালটা থেকে বলছে দিস ইজ দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন দ্য ব্লাড অ্যান্ড দ্য বডিজ টিস্যু। একটা হচ্ছে কি মানে এক্সটার্নাল কোনটা ছিল, এক্সটার্নাল ছিল আমি বাতাস থেকে মানে পরিবেশ থেকে, এই যে পরিবেশ আছে পরিবেশ থেকে গ্যাসটা নিয়ে আমার শরীরে ঢুকাবো। আর শরীরে ঢুকানোর পরে সেটা হচ্ছে আমার টিস্যু লেভেলে যাবে। আমার টিস্যু লেভেলে কেন যেতে হবে, মানে অক্সিজেনটা আমার টিস্যুতে না গেলে কি সমস্যা হইতো, বা আমার সেলে না ঢুকলে কি সমস্যা, আমার সেলের তো খাবার তৈরি করতে হবে। তো খাবার তৈরি করার জন্য তার ম্যান্ডেটরি ভাবে অক্সিজেন দরকার। এই অক্সিজেনের জন্যই আমার পরিবেশ থেকে অক্সিজেনটা নিয়ে সে হচ্ছে আমার টিস্যু অ্যান্ড সেল লেভেলে ঢুকতে হবে। এখন একটা পার্ট গেল হচ্ছে সে পরিবেশ থেকে নিয়ে আমার শরীরে ঢুকছে, এখন শরীর থেকে জিনিসটা হচ্ছে কই যাবে, আমার টিস্যু বা আমার সেল লেভেলে ঢুকবে। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছেন। ক্লাস কেমন লাগতেছে সেটা জানাইতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা বললাম কি এটা লাং টিস্যু থেকে যাবে, কোথায় যাবে, ট্রান্সফার ফ্রম দ্য লাংস টু দ্য টিস্যু অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। আমাদের যে ব্লাডের সার্কুলেটরি সিস্টেম আছে এটা হচ্ছে আমরা হার্ট যে চ্যাপ্টার আছে সেখানে পড়বো। তো আমি এখানে নতুন করে আর টাইম বাড়াচ্ছি না, এটা একটু দেখে নেই। ইন দ্য ক্যাপিলারিজ অফ টিস্যু অক্সিজেন ডিফিউজ ফ্রম দ্য ব্লাড ইনটু দ্য সেল। ওই যে আগের যে কথাটা বললাম একটু আগে আপনাদের কায়কা দেখাইলাম, আরেকবার দেখাই। ধরেন এটা একটা অ্যালভিউলাই, একটু পরে আমরা গিয়ে দেখবো অ্যালভিউলাই কোত্থেকে আসতেছে কিভাবে আসতেছে, এটাও আমরা একটু পরে দেখবো। ওয়েট করি আমরা একটু। এটা হচ্ছে ক্যাপিলারিস, হ্যাঁ এটা হচ্ছে ক্যাপিলারিস। তাহলে এটা হচ্ছে অ্যালভিউলাই, এটা হচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারিস। তাইলে অক্সিজেনটা এখান থেকে এই জায়গাটাতে আসবে, অর্থাৎ এই যে অক্সিজেন আছে এই জায়গাটা থেকে ক্যাপিলারিতে আসবে। আর এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সে ক্যাপিলারি থেকে আমার অ্যালভিউলাইতে যাবে। এই জায়গাটাই হচ্ছে এক্সচেঞ্জ, আর কিচ্ছু না, অন্য কোনো জায়গা চিন্তা করা যায় না। এই ক্যাপিলারিতে ঢোকার পরে ক্যাপিলারি আস্তে আস্তে কি করবে, আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা টিস্যুতে অক্সিজেন সাপ্লাই করে নিয়ে যাবে সে। এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা, যে কি কোন জায়গাটাতে আমার গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে। যদি কোনো মতো অক্সিজেন ক্যাপিলারিতে আসতে পারে, বাকিটা সে নিজ দায়িত্বে পুরো শরীরে ডিস্ট্রিবিউশন বা পৌঁছাইয়া দেবে। এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই। যদি না কোনো অবস্ট্রাকশন বাধা পায়, যদি না কোনো বাধা পায় তাহলে সে
পৌঁছায় দিবে। আচ্ছা, এবার দেখি আমরা কি করি। দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেট মানে যেটাতে কার্বন ডাইঅক্সাইড থাকবে, অক্সিজেন থাকবে না, নাও রিচ দ্য কার্বন ডাইঅক্সাইড রিটার্ন ইনটু দ্য লাংস ফ্রম দ্য এক্সটার্নাল রেসপিরেশন। অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডটা কি করবে, তাহলে এটা তো অ্যালভিউলাইতে পৌঁছাইলো, অ্যালভিউলাই থেকে সে আস্তে আস্তে আমার রেসপিরেশন ট্র্যাক্ট ধরে আমার নাক দিয়ে আবার বা মুখ দিয়ে আবার বের হয়ে যাবে। এই জায়গাটা ছিল হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। তাহলে থার্ড স্টেপটা আসি, সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশনে কি হয়, দিস ইজ দ্য প্রসেস বাই হুইচ সেল ইউজ অক্সিজেন টু দ্য ব্রেকডাউন গ্লুকোজ অ্যান্ড প্রডিউস এনার্জি এটিপি ফর দ্য সেলুলার ফাংশন। ওই যে যেটা বললাম, অক্সিজেনের কি দরকার, মানে সে এত কষ্ট করে আমার শরীরে ঢুকতেছে কেন, কারণ আমার শরীরের খাদ্য দরকার। আমার শরীর, ধরেন আমার একটা সেল, আমার সেলটা তো ভাত চেনে না, মুরগির মাংস চিনে না, সে ডাইলও চিনে না, কলাও চিনে না, সে কি চিনে, সে চিনে গ্লুকোজ অক্সিজেন। এই দুইটা জিনিস আমার শরীরের সেল চিনে। তো এই দুইটা জিনিস মিলে আমার শরীরের শক্তি, বা যেটাকে আমরা কি বলি বায়োলজিক্যাল কয়েন এটিপি, আমাদের শরীরে সবচেয়ে শক্তি উৎপাদন করে যে জিনিসটা, ওইটার নাম হচ্ছে এটিপি, যেটাকে আমরা বায়োলজিক্যাল কয়েন বলি। তাহলে ওই জিনিসটা উৎপাদনের জন্য অক্সিজেন দরকার। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার এখন থার্ড যে স্টেপ আছে ওইটাতে হবে সেলুলার রেসপিরেশন। তো এই কথাটাই বললো, ব্রেকডাউন করবে। আচ্ছা, এবার স্টেপটা দেখি আমরা কিভাবে করে, এটিপি তৈরি করবে সে। আচ্ছা, গ্লাইকোলাইসিস, এগুলো আমরা আসলে ইন্টারে অনেক প্রচুর পড়ে আসছি গ্লাইকোলাইসিস কাকে বলে। তো গ্লাইকোলাইসিসে কি হবে, আমরা 3-4টা সাইকেল পড়বো এখন এখানে এই জায়গাটাতে, আমরা দেখবো সাইকেলগুলোতে কি হয়। দেখেন, প্রথমেই হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস কি হয়, অকার ইন দ্য সাইটোপ্লাজম। আমরা জানি একটা সেলের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাইটোপ্লাজম। সো সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে ঘটবে হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা অফ করা যাবে, তাহলে কি কালো দেখা যাবে? ওকে, আমরা তাহলে আবার ঢুকি গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসে আমরা জানি কি হয়, গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ ভাঙবে, ভেঙে কি করবে সে পাইরুভেট, 2 অণু পাইরুভেট তৈরি করবে এবং কিছু এটিপি তৈরি করবে, এবং এটিপি এবং এনএডিএইচ এগুলো হচ্ছে আমরা ফিজিওলজিতে দেখবো। এটিপি কাকে বলে, এনএডিএইচ কাকে বলে, এখানে এতটা আর দরকার নাই, বা এটা খুব দরকারও নাই আমার জানা মতে। তো আপনাদের লাগবে কিনা আমি জানি না, আসলে তাই একটু দেখে নেবেন, এগুলো ফিজিওলজিতে লাগে মূলত। আচ্ছা, তাহলে এক অণু গ্লুকোজ ভাঙবে, ভেঙে সে হচ্ছে আমার কি তৈরি করবে, 2 অণু পাইরুভেট তৈরি করবে, একদম সহজ কথা। এবং সাথে কি তৈরি করবে, সাথে আমার যে জিনিসটার জন্য এতক্ষণ শ্বাস নিলাম, প্রশ্বাস নিলাম, যে সেটা হচ্ছে এটিপি এনএডিএইচ, এগুলো হচ্ছে আমার কি বায়োলজিক্যাল কয়েন, এগুলো দিয়ে সে তৈরি করবে। এর তৈরি হলে প্রথমে সাইটোপ্লাজমে ছিল, সাইটোপ্লাজমে এই কাজটা হবে কোথায়, সেলের সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমের পর থেকে যখন সে পাইরুভেট অ্যাসিড তৈরি করলো, গ্লুকোজটা, গ্লুকোজ এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভেট অ্যাসিড তৈরি হবে। এই পাইরুভেট অ্যাসিড এখন ভাঙবে সে, পাইরুভেট কোথায় যাবে, মাইটোকন্ড্রিয়াতে চলে যাবে। আমরা জানি আমাদের সেলে একটা মাইটোকন্ড্রিয়া আছে, এই যে মোটামুটি এই টাইপেরই মাইটোকন্ড্রিয়া, এটার ভিতরে ইনার কিছু ইয়া থাকে আর এক্সটার্নাল ইন্টারনাল। আচ্ছা, যাই হোক, মাইটোকন্ড্রিয়া আক্সি কতটুকু হয়েছে কে জানে, এটা মাইটোকন্ড্রিয়া। সো সো সে সাইটোপ্লাজম থেকে চলে যাবে কই, মাইটোকন্ড্রিয়াতে যাবে পাইরুভেটটা। তো গিয়ে কি করবে, কনভার্ট করবে, এই পাইরুভেট নিজে কনভার্ট হবে কিসে, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। এটা আরেকটা হচ্ছে আমাদের কেমিক্যাল, ওই কেমিক্যালে সে পরি করবে, এবং এই কেমিক্যালটাই কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এই কেমিক্যালটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। আমি একটা কথা বলতে নিছিলাম এর আগে, যে আমরা তো বাতাসের সাথেও কার্বন ডাইঅক্সাইড আছে, ওইটাও কিন্তু আমরা নেই। তাইলে বাতাসের সাথে যে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে আমরা কেন বলি যে আমরা শুধু অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড নেই না? কারণ হচ্ছে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড যেটা আছে ওটা অনেক কম পরিমাণে আমরা নেই, এবং যখন আমরা প্রশ্বাস ছাড়ি বা নিঃশ্বাসটা ছাড়ি তখন আমরা অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কিভাবে, এই যে আপনারা দেখতেছেন যে পাইরুভেটটা যখন মাইটোকন্ড্রিয়াতে যায়, কাজটা যখন ঘটে, তখন সে হচ্ছে আমার কিছু পরিমাণ রিলিজিং করে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এই জন্যই আমার শরীর থেকে বাইরে যখন আসে এটা বাড়ে। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে আমরা যখন বাতাসটা নেই, বাতাসটা অনেকটাই ঠান্ডা থাকে, কিন্তু আপনি যখন বাতাসটা ছাড়েন নাক বা মুখ দিয়ে, দেখবেন বাতাসটা অনেক, এটা দেখবেন বাতাসটা অনেক বেশি গরম থাকে। এই জিনিসটা একটু দেখে নিয়েন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দুইটা বললাম, আমরা একটা হচ্ছে গ্লাইকোলাইসিস বললাম, পাইরুভেট বললাম, এখন আমরা দেখবো ক্রেবস সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল। এটার আরেকটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। ওইখানে কি ঘটে,
অকার্স ইন দ্য মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। প্রথমটা ঘটছিল হচ্ছে কোথায়, সাইটোপ্লাজমে। এটা আপনাদের এমসিকিউতে আসতে পারে, আপনাদের যে এক্সামের এমসিকিউ আছে ওখানে আসতে পারে। মাইটোকন্ড্রিয়াতে হইতে পারে, তারপর আপনার প্রথমটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, এবং ক্রেবস সাইকেলটা হচ্ছে আমার কোথায় ঘটতেছে, মাইটোকন্ড্রিয়াতে ঘটতেছে। Acetyl-CoA is a further broken down, producing ATP, NAD, FADH2 and কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ অ্যাসিটাইল-CoA যেটা তৈরি হয়েছিল, পাইরুভেট অ্যাসিড ভেঙে যে অ্যাসিটাইল-CoA তৈরি হয়েছিল, এখন আবার অ্যাসিটাইল-CoAটা ভেঙে যাবে। আমার তো দিন শেষে আসলে এগুলো কারোরই দরকার নাই। আমার গ্লাইকোলাইসিসেরও দরকার নাই, আমার গ্লুকোজেরও দরকার নাই, পাইরুভেটেরও দরকার নাই, আমার অ্যাসিটাইল-CoAরও আসলে দরকার নাই। আমার দিন শেষে দরকার হচ্ছে আমার মানে এটিপি দরকার। আমার এখন গ্লুকোজটা ভাঙতেছে, ভাঙ্গা আমার সেই এটিপি তৈরি হওয়া শুরু করছে। দেখেন প্রথমে মানে আমরা যখন গ্লুকোজ থেকে পাইরুভেট আসছি তখন অল্প কিছু পরিমাণে এটিপি তৈরি হয়েছে, এবং পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল-CoA আসলাম তাও অল্প কিছু। এখন হচ্ছে একটু বেশি ইয়াতে হইলো, এটিপি হইলো, NADH হইলো, FADH2 হইলো, এবং কার্বন ডাইঅক্সাইডও সে তৈরি করলো। এখন এই যে এই সাইকেলটা আছে, এই যে অ্যাসিটাইল-CoA যে জিনিসটা তৈরি করলো, সে কোথায় চলে যাবে, সে চলে যাবে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। এটাকে আমরা সংক্ষেপে বলি ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও বলে, আবার অনেক সময় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও বলে। আমাদের এখানে চেইনই আছে, তাহলে চেইনই দেখেন। এন্ড কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন এখানে কি করে, অকার্স ইন দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে মাইটোকন্ড্রিয়া আমরা যেটা ছিল, ধরেন একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আউটার মেমব্রেন, আর এটা হচ্ছে আমার ইনার মেমব্রেন। একটা হচ্ছে আমার আউটার মেমব্রেন, একটা হচ্ছে আমার ইনার মেমব্রেন। তাহলে আমার এই ইনার মেমব্রেনেই কিছু জিনিস থাকে এরকম গোল গোল, যেগুলো আমি বলছিলাম পারক্সিজম। এই জায়গাটাতেই কি ঘটে, এই জায়গাটাতে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, এই জায়গাটাতেই হচ্ছে আমার এই কাজটা ঘটে। তাহলে এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে ঘটে। তাহলে এটা একটু মাথায় রেখেন, এর আগে একটা মাইটোকন্ড্রিয়াতে ঘটছে, এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে ঘটতেছে। ঠিক আছে, তাহলে এখানটাতে কি তৈরি হবে বলছে, এখানেও তৈরি হবে NADH and FADH2 ডোনেট ইলেকট্রন টু দ্য ETC হুইচ ড্রাইভ দ্য প্রোডাকশন অফ দ্য লার্জ অ্যামাউন্ট অফ এটিপি। অর্থাৎ সবচেয়ে বেশি এটিপি তৈরি হবে কি আমার এই জায়গাটাতেই। অক্সিজেন অ্যাক্ট অ্যাজ দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর কম্বিনিং উইথ দ্য হাইড্রোজেন টু দ্য ফ্রম ওয়াটার। আচ্ছা, এখানে কিছু পানি তৈরি হবে যেটা জলীয় বাষ্প হিসেবে আমার শরীরে থাকবে, বা আমার শরীরের ভিতরে পানি হিসেবেই থাকবে। এখানে কিছু পানি তৈরি হবে, যে দেখেন ফ্রম ওয়াটার তৈরি করবে কিছু সে। আর এখানে লার্জ স্কেলে তৈরি হবে, আমাদের মেবি আমরা পড়ে আসছি যে 1 অণু গ্লুকোজ ভেঙে 38 অণু এটিপি তৈরি হয়। তাহলে সো ওই কথাই যে আমাদের মূল কথা হচ্ছে এই জায়গাটাতে, এই যে রেসপিরেশনের সময় কাজটা কি, রেসপিরেশনের সময় আমাদের লাংসটাকে যাতে চুপসায় নেওয়া যায়, এই জন্য সে অক্সিজেন নেয়। এবং আরেকটা কজ হচ্ছে কি, আমাদের যে খাদ্যগুলো আছে, আমাদের শরীরে এনার্জির দরকার, আমাদের শরীরে যে সেলের যে খাদ্য দরকার, ওই খাদ্য তৈরি করার জন্য এটিপি দরকার, এটিপি তৈরি করে সে। এটা হচ্ছে আপনার মূল হচ্ছে আমাদের ফিজিওলজি, আমরা কেন করি। এখন দেখেন একটা অর্গানোগ্রাম দেখানো হয়েছে এখানটাতে, যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। হ্যাঁ, এটা একটা নেজাল ক্যাভিটি বা নস্ট্রিওল বলি আমরা, নাকের ছিদ্র থেকে শুরু হবে, তারপরে হচ্ছে ফ্যারিংস, ল্যারিংস, এটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপর আসছে ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাই, লাংস। আরো বড় করেও বলা যায় এটা আরো বড় হয়, অনেকগুলা ডিভাইডেশন আছে। এই জায়গাটা থেকে ধরেন বলা হয় কন্ডাক্টিং জোন, যে জায়গাটাতে গ্যাস কোনো কি হয় না। আমি যখন ট্রাকিয়াতে যাব, ট্রাকিয়া দিয়ে গ্যাস কোনো উপর নিচেই যাবে, আমার সাইডে বা আমি কোনো দিকে যাবে না। তাহলে এটা কন্ডাক্টিং জোন, আর একটা হচ্ছে রেসপিরেশন জোন, এভাবেও ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে ওইটা সেকেন্ডারি, আমরা একটু পরে যাব যখন, তখন দেখাবো না ওইটা। তাহলে আপাতত হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কাকে বলতেছে, নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কাকে বলতেছে, ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাই, আর লাংস হচ্ছে সবটাই, ওরা দেখাইলো আর কি, জাস্ট একটা ডায়াগ্রাম। ওকে, এবার আসি আমরা যেটা বলতে চাইছিলাম, ল্যারিংস। আমাদের কিন্তু রেসপিরেশন শুরু হয় কিন্তু নস্ট্রিওল থেকে শুরু হয়, বাতাসটা কিন্তু আমরা এয়ারটা শুরুই করি নাক বা মুখ দিয়ে নেওয়া। তাহলে এই জায়গাটা হচ্ছে আমরা নাক, মানে এখন দেখবো আমরা কিছু যেই অর্গানগুলা কাজ করে, ছোট ছোট অর্গানগুলা, সেই জায়গাগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করব। ওকে ওকে, তাহলে আমরা দেখি লোকেশনটা কোথায়, ল্যারিংসের লোকেশন কোথায়। তার আগে বলি, আপনারা যারা পড়াশোনা করতেছেন সবাই হয়তো সব জিনিস একেবারে প্রথম থেকেই লাগবে না। আমাদের কিছু কিছু জিনিস হয়তো, এই জিনিসগুলো যেমন স্পেশালি আজকের টপিকের জিনিসগুলো বেশি কোথায় লাগে, এগুলো লাগবে আমাদের আইসিইউতে, পিআইসিইউতে,
তারপরে হচ্ছে আমাদের এনআইসিইউতে, এই জায়গাগুলোতে বা ওটিতে এই জায়গাগুলোর কাজ বা এই জায়গাগুলো চিনা মার্কিং করতে পারাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যাদের টার্গেটই আছে। ধরেন কিছু কিছু মানুষ আছে না যে আগেই টার্গেট করে রাখে যে আমি এই ওয়ার্ডেরই কাজ করব, আমি হয়তো ওটিতেই কাজ করব, আমি হয়তো আইসিইউতেই কাজ করব, আমি হয়তো এনআইসিইউতেই কাজ করব। এরকম টার্গেট যাদের আছে তারা আসলে এই জায়গাগুলো একটু ভালোভাবে দেখতে পারেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে এই কয়েকটা টপিক বললাম ওনাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলা। ওকে, তাহলে আমরা এখন ল্যারিংসটা একটু দেখি। হ্যাঁ, একটু ল্যারিংসটা পড়ে ফেলি আমরা। এগুলো পড়া আপনাদের শুধু জাস্ট রিভাইজ হওয়ার কথা, তাও একটু দেখতেছি আমি। The larynx is situated in the anterior part of the neck below the hyoid bone and above the trachea. অর্থাৎ আমার যে ল্যারিংসটা আছে সেটা কোথায় বলছে? অ্যান্টেরিয়র, মানে আমার সামনে থাকবে। কার সামনে? সেটা হচ্ছে হাইওয়ার্ড বোনের। হাইওয়ার্ড বোনটা কেমন? এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল অ্যানাটমিতে। আমাদের যারা এমবিবিএস পড়ে আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে হাইওয়ার্ড বোন কেমন, ইউ শেপড। হাইওয়ার্ড বোনটা ইউ শেপড। হ্যাঁ, তারপরে কি অ্যাবভ দ্য ট্রাকিয়া, এটা ল্যারিংসটা হচ্ছে মূলত ট্রাকিয়ার সাথে আসলে একটা কানেকশন তৈরি করে। তো ট্রাকিয়া, এরপরে ইট কানেক্ট দ্য ফেরিংস টু দ্য ট্রাকিয়া। অর্থাৎ এই যে ল্যারিংসটা আছে, ল্যারিংসটা হচ্ছে কি করবে? ফেরিংস এবং ট্রাকিয়াকে কানেক্ট করে দিবে, দুইটার মাঝখানে থাকবে। দুইটা যে অংশ আছে, ধরেন এটা একটা অংশ, এই জায়গাটা হচ্ছে ফেরিংস, এই জায়গাটা হচ্ছে ট্রাকিয়া, আর এই জায়গাটা হচ্ছে ল্যারিংস। ঠিক আছে, এটা কানেক্ট করবে শুধু, আর কিছুই না। আচ্ছা, তো এটা কি বলছে? ফর্মিং দ্য পার্ট অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এটা কি তৈরি করে? এটা আপার আমরা একটু আগে পড়ে আসছিলাম না, এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা মূলত আপার রেসপিরেটরি ট্র্যাক্টের একটা অংশ, আর কিছুই না। এই জায়গাটাতে কিছু ইম্পর্টেন্ট নাই। তারপরে আসি আমরা। দ্য ল্যারিংস ইজ কম্পোজড অফ কার্টিলেজ, মাসেল অ্যান্ড কানেকটিভ টিস্যু। ইটস মেইন স্ট্রাকচারাল কম্পোনেন্ট ইনক্লুড। তাহলে এই যে ল্যারিংসটা আছে, ল্যারিংসটার ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, কিছু কার্টিলেজ আছে, কিছু মাসেল আছে, তারপরে হচ্ছে আমার একটা জিনিস হচ্ছে কানেকটিভ টিস্যু আছে। হ্যাঁ, তাইলে কানেকটিভ টিস্যুর কাজ হচ্ছে কানেকশন করা, আর মাসল আর কার্টিলেজগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কার্টিলেজটা কি? কার্টিলেজটা হচ্ছে মূলত বোনসের মানে কানেকটিভ টিস্যুরই একটা পার্ট। তো এই জিনিসটা কি করে? সাধারণত আমাদের কিছু বোনসের আগে, বোনসের সামনে পিছনে থাকে, যাতে বোনসটা একটা স্টেবিলিটি হয়, বোনসটা যাতে মুভমেন্ট করতে পারে অনেক ইজিলি। আবার অনেক সময় দেখা যায় যে এটা দিয়ে আমাদের কানের তৈরি হয়েছে কার্টিলেজ দিয়া। তারপর নোজের সামনের অংশ কার্টিলেজ, আমাদের ট্রাকিয়া সবটাই কার্টিলেজ। ঠিক আছে, তাইলে আমরা এখন পড়বো এটার ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারগুলো আছে, ল্যারিংসের যে ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো আছে সেগুলো একটু আমরা এক নজরে দেখে নিই। হ্যাঁ, তাহলে বলছে থাইরয়েড কার্টিলেজ, যেহেতু নেকের ব্যাপার, এই জায়গাটা কই থাকে? বলছে অ্যান্টেরিয়র অফ দ্য নেক, নেকের সামনে থাকে। তাহলে নেকের ব্যাপারটাতে আসলে আমাদের একটা সবচেয়ে বেশি পরিচিত অর্গান, সবচেয়ে বেশি পরিচিত জিনিস হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে কেউ বলতে পারে, একটা হচ্ছে টনসিল, আর একটা হচ্ছে আমাদের থাইরয়েড। তাহলে এই থাইরয়েড দিয়ে মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজের একটা সবচেয়ে বড় কার্টিলেজ এটা। এটা এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা সবচেয়ে বড় কার্টিলেজ হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। দেওয়া আছে দেখেন, দ্য লার্জেস্ট কার্টিলেজ ফর্মিং দ্য অ্যাডামস অ্যাপল। আচ্ছা, অ্যাডামস অ্যাপল মোর প্রমিনেন্ট ইন মেল। একটা চমৎকার গল্প বলি, যদি এটা মিথ, এটার কোনো সত্য মিথ্যা নাই, তাও আপনাদের সাথে শেয়ার করি। অ্যাডামস অ্যাপল হচ্ছে এই যে পুরুষের দেখবেন, স্পেশালি পুরুষের এই জায়গাটা, গলার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটা একটু প্রমিনেন্ট বের হয়ে থাকে সাধারণত। তো মিথ জগতে বলা হয় যে এই জায়গাটা ধরেন যখন আদম আলাইহিস সালাম তৈরি করা হয়েছিল, উনি যখন নিষিদ্ধ ফল খায়, তখন তখন হচ্ছে এই জায়গাটাতে সে আটকায় যায়। এই জন্য হাওয়া আলাইহিস সালাম তো খেয়ে ফেলছিলেন, তো ওনার হচ্ছে এই জায়গাটাতে আটকায় যায়, যার ফলে এই জায়গাটা পুরুষের একটু উঁচা। আর আরেকটা কথাও মানুষ বলে লোকমুখে, যে এই জিনিসটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ রেসিজম হয়ে যায় কিনা, যে এই যে এটার জন্যই ছেলেরা কথা অনেক লুকায় রাখতে পারে বা কথা পেটে থাকে, ফিমেলদের সাধারণত থাকে না। এগুলো সব মিথ, কোনো কিছুর গুরুত্ব নাই। তারপরেও বললাম, ওই যে অ্যাডামস অ্যাপল এই জন্যই বলা হয় যে আদম আপেলটা খাইছিলেন, এখানে আটকে গেছিল। এটা হচ্ছে একটা ধরেন আপনার খ্রিস্টানদের ভিতরে এই মিথটা বেশি আর কি। তো এই জন্যই, যেহেতু এই নামগুলো অনেক বেশি ওনাদের এন্ড থেকে আসে, বা গ্রিকদের থেকে আসে, আমাদের মেডিকেল টার্মগুলো অনেকটাই গ্রিক এবং যারা ইংলিশ আছে আমেরিকান বা ব্রিটেন তাদের থেকে আনা। এই জন্য আসলে এই জায়গাটা বলা হয়েছে এরকম ভাবে। আসলে কিছুই না, এটা আল্লাহ বুঝে শুনে তৈরি করছেন আসলে। ওকে, আমরা আবার পড়ায় ঢুকি তাইলে। হ্যাঁ, আমরা আবার পড়ায় ঢুকতেছি।
এরপর হচ্ছে একটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট কার্টিলেজ, মনে রাখবেন সবচেয়ে লার্জেস্ট কার্টিলেজকে থাইরয়েড কার্টিলেজ। এরপর হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজের শেপ কিরকম বলছে, এটা রিং শেপড, গোল, এটা গোল, এবং বিলো দ্য থাইরয়েড কার্টিলেজ কানেক্টিং দ্য ল্যারিংস টু দ্য ট্রাকিয়া। আমাদের ল্যারিংসের সাথে ট্রাকিয়ার ইয়াটা করে, কানেকশনটা করে, এটা হচ্ছে কে করে, এই যে ক্রিকয়েড কার্টিলেজ। আর আমরা জানি যে ধরেন আমাদের গলার এই যে যে জায়গাটাতে আছে, অ্যানাটমির ব্যাপারটা হচ্ছে কি অনেকটাই হচ্ছে নিজের শরীর বা শরীর দেখে চিনা বা জানার জন্য। আপনি দেখবেন আপনার গলায় যখন আপনি ধরবেন এই জায়গাটাতে একটা সি শেপড, ট্রাকিয়ার যে কার্টিলেজটা আছে এটা ওয়ান কাইন্ড অফ সি শেপড, সবটা কিন্তু বন্ধ হয় না, এরকম এরকম বন্ধ থাকে না সবটা, এটা ওয়ান কাইন্ড অফ এই জায়গাটাতে গিয়ে গ্যাপ আছে, এই যে সি শেপড, অনেকটা সি শেপটের মতো। তাইলে এই জায়গাটা এই জন্যই বলছে রিং শেপ। এই জন্য ধরেন আপনি ক্রিকয়েডের কথাটা বলছে, এটা কি শেপের, আরেকটা হচ্ছে রিং শেপ, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যারাইটিনয়েড কার্টিলেজ, এটা কিরকম, পেয়ার্ড, এটা দুই জোড়ায় থাকে, উপরেগুলো এক জোড়ায় থাকে আর এটা হচ্ছে দুই জোড়ায়, পেয়ার্ড কার্টিলেজ দ্যাট অ্যাটাচ টু দ্য ভোকাল কর্ড অ্যান্ড হেল্প টু দ্য কন্ট্রোল দেয়ার মুভমেন্ট। এই অ্যারাইটিনয়েডটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিসের সাথে ইনভলভ থাকে, সেটা হচ্ছে কি ভোকাল ফোল্ড বা ভোকাল কর্ড, যেটার দ্বারা হচ্ছে আমি কথা বলতে পারতেছি, কেউ কেউ গান গাইতে পারে, কেউ কেউ কবিতা আবৃত্তি করতে পারে, ওই জিনিসটার সাথে হচ্ছে সে অ্যাটাচ থাকে, এবং এটার সাহায্যে সে কি করে, মুভমেন্ট করতে পারে। তাহলে আমরা একটু পরে গিয়ে দেখবো আমরা, তাহলে এখানে আমরা তিনটা কার্টিলেজ পড়লাম, কি কি, থাইরয়েড, ক্রিকয়েড আর অ্যারাইটিনয়েড। ওকে, তারপর হচ্ছে এপিগ্লটিস। থাইরয়েড মানে এই তিনটা কার্টিলেজের কথা আপনাদের সাথে আলোচনা করছে, আরো তিনটা কার্টিলেজ আছে যেগুলো যেহেতু আলোচনা হয়নি, দরকার নেই, আপনারা কেউ যদি মনে করেন দরকার আছে পড়ে নিতে পারেন। আচ্ছা, এপিগ্লটিসটা কেমন বলছে, লিফ শেপড কার্টিলেজ দ্যাট অ্যাক্ট অ্যাজ দ্য ফ্ল্যাপ অফ কভার অফ দ্য ল্যারিংস ডিউরিং দ্য swallowing and preventing food and liquid from the entering the trachea। আমরা জানি কি এই যে এপিগ্লটিসের একটা কাজ কি, বা আমরা বাংলা এটাকে আলজিহ্বাও বলি অনেক সময়, হ্যাঁ, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ধরেন আমাদের এখানে হচ্ছে একটা হচ্ছে ল্যারিংস আর একটা হচ্ছে ফেরিংস, একটার কাজ হচ্ছে আমার শ্বাস প্রশ্বাসে হেল্প করা, আরেকটার কাজ হচ্ছে আমার খাদ্য গিলতে সহায়তা করা। এখন অনেক সময় দেখবেন আমরা যখন খাইতে বসছি একসাথে অনেকে, তখন কথা বলার সময় একটু হাসাহাসি করলে আমাদের নাকে মুখে উঠে যায়, খাবারটা হয়তো আমার শ্বাসনালীতে ঢুকে উপর দিকে চলে আসে। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে কি যে এই কাজটাতে বাধা দেয়, যাতে আমাদের খাবারটা যেহেতু ল্যারিংস আর ফেরিংস অলমোস্ট একসাথেই থাকে ল্যারিংস আর ফেরিংস। এপিগ্লটিসের কাজ হচ্ছে আমরা যখন কথা বলতেছি তখন সে এই খাদ্যনালীর উপরে এসে পড়ে থাকে, আর যখন খাচ্ছি তখন সে ধরেন আস্তে করে আমার যে শ্বাসনালী আছে, ল্যারিংস আছে, ল্যারিংসের উপরে গিয়ে পড়ে থাকে, যাতে কোনো খাবার আমার শ্বাসনালী দিয়ে না যায়। এটার কাজই হচ্ছে এপিগ্লটিস। এটা শেপটা কিরকম, এটা হচ্ছে লিপ শেপ, পাতার মতো আকৃতি, এটা পাতার মতো একটা আকৃতি। ওকে, এবার আসি ভোকাল ফোল্ড। ভোকাল ফোল্ড কাকে বলে, একটু আগে যেটা বলতেছিলাম, ভোকাল ফোল্ডটা হচ্ছে মূলত আপনারা যারা গিটার বা বাদ্যযন্ত্র দেখছেন দেখবেন যে টুকি দিলেই কি হয়, সাউন্ড হয়, আওয়াজ হয়। তাহলে এই আওয়াজটা আমাদের গলার থেকে যে আওয়াজটা আসতেছে, এই আওয়াজটাই যে ভাইব্রেশন, আমার সাউন্ড যে তৈরি করার জন্য আমরা এক ধরনের ভাইব্রেশন তৈরি করি, ওই ভাইব্রেশনের জন্যই আমাদের গলা দিয়ে আওয়াজটা বের হয়। এখন এই যে ভোকাল কর্ড আছে, এই ভোকাল কর্ডের প্র্যাকটিস করে কারো কারো ধরেন ছেলেদের স্বাভাবিকভাবে একটু মোটা হয় ভয়েস, মেয়েদের একটু সফট হয়, নরম হয়, মায়ের মতো তাদের মন, তারা চাইলে অনেক নরম করে কথা বলতে পারে। কিন্তু পুরুষ মানুষের গলা দেখবেন সবসময় ভরাট, উইদাউট সিঙ্গার। সিঙ্গারদেরও আলাপ আলাদা, ওনারা চাইলেই কণ্ঠ অনেক ব্যায়াম ট্যায়াম করে ওনারা গলাটারে নিজেদের একটা শেপ বা আকৃতিতে আনতে পারে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা এখন আলাপ করি একটু, তাইলে ভোকাল কর্ড। আচ্ছা, বলছে কি two band of smooth muscle tissue located within the larynx vibrate to the produce sound when air passes through them। আচ্ছা, বলছে এটা হচ্ছে দুইটা জিনিস থাকে, ভোকাল কর্ডের হচ্ছে দুইটা ব্যান্ড থাকে স্মুথ মাসেলের। এটা কিসের, স্মুথ মাসেলের। ব্যায়ামের মাধ্যমে এই ব্যান্ড মোটা হয়, ব্যায়ামের মাধ্যমে এই ব্যান্ড চিকন হইতে পারে, এই দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এটা ল্যারিংসে থাকে। আর কি বলছে, আমরা যখন ভাইব্রেশন তৈরি করি এই কথা বলার জন্য, আমার গলায় এক ধরনের ভাইব্রেশন তৈরি করতেছে স্মুথ মাসেলের মধ্যে, বাতাস আনা নেওয়ার মাধ্যমে, বাতাসটা যে আসতেছে ওইটা আনা নেওয়ার মাধ্যমে এক ধরনের ভাইব্রেশন তৈরি হয়। ওই ভাইব্রেশন দিয়েই হচ্ছে আমরা এই যে কথা শুনতেছেন আপনারা, সাউন্ডগুলো আপনারা শুনতে পারেন।
আচ্ছা, অনেকে জয়েন করতেছেন। ক্লাস কেমন লাগতেছে সেটা বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেটা হলে খুশি হব আরকি। আচ্ছা, তারপরে আসতেছি আমরা গ্লটিস। দ্য ওপেনিং বিটুইন দ্য ভোকাল কর্ড। এটা হচ্ছে ভোকাল কর্ডের মধ্যে একটা ওপেনিং। এটাকে কি বলতেছে? গ্লটিস। প্লেস এ রোল ইন সাউন্ড প্রোডাকশন অ্যান্ড এয়ার ফ্লো রেগুলেশন। অর্থাৎ এয়ার ফ্লোটা, এই যে গলার ভিতরে ভোকাল কর্ড দিয়ে যে এয়ার ফ্লোটা যাবে, এটা রেগুলেশন করে সে। কখন কম যাবে, কখন বেশি যাবে, এই জিনিসটাই হচ্ছে কে করে? গ্লটিস করে। আর সাউন্ড প্রডিউস করে। আর আরেকটা হচ্ছে, এখন আসি তাহলে ল্যারিঞ্জিয়াল মাসেল। এই যে ল্যারিংস বললাম, ল্যারিংসের মধ্যে আমরা কি পড়ছিলাম? কিছু কার্টিলেজ থাকে, কিছু কানেকটিভ টিস্যু থাকে, এরপর কি বলছিলাম? কিছু মাসেল থাকে, স্মুথ মাসেল বা কানেকটিভ টিস্যু মাসেল থাকে। আচ্ছা, এখন হচ্ছে ল্যারিঞ্জিয়াল মাসেল কাকে বলবো? একটা হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল আর একটা হচ্ছে এক্সট্রিনসিক মাসেল। দুই ধরনের মাসেল আছে, ইন্ট্রিনসিক মাসেল আর একটা হচ্ছে এক্সট্রিনসিক মাসেল। ইন্ট্রিনসিক মাসেল কাকে বলে? যেটা হচ্ছে আমার শুধু এই ল্যারিংসের ভিতরে বা যে এটা আপনারা অনেক শুনবেন। ইন্ট্রিনসিক মাসল, এক্সট্রিনসিক মাসল অ্যানাটমিতে খুব কমন জিনিস। হাতে পায়ে অনেক জায়গায় থাকে। ইন্ট্রিনসিক মানে হচ্ছে ধরেন একটা অর্গান বা একটা অর্গানই বলি। একটা অর্গান বা একটা পার্ট, ওই পার্টের নিজস্ব মাসল। শুধু ওই মাসলটা ওই পার্টের মধ্যেই কাজ করে। ওইটাকে বলে ইন্ট্রিনসিক মাসল। তাহলে ইন্ট্রিনসিক মাসল কি করে? কন্ট্রোল দ্য টেনশন অ্যান্ড পজিশন অফ দ্য ভোকাল কর্ড। তাহলে ভোকাল কর্ডের যে ইন্ট্রিনসিক মাসেল আছে, ইন্ট্রিনসিক মাসেলটা কি করে? আমাদের হচ্ছে পজিশন এন্ড ভোকাল কর্ডের টেনশনটাকে কন্ট্রোল করে। আর হচ্ছে এক্সট্রিনসিক মাসেল। এক্সট্রিনসিক মাসেলটা তাহলে ইন্ট্রিনসিকের উল্টা হবে। সেটা কি? সেটা অন্য একটা অর্গান থেকে এসে আমার ল্যারিংস বা আমার যে অর্গান আছে ওই অর্গানে লাগবে, বা ওই অর্গান থেকে শুরু অন্য অর্গানে গিয়ে চলে যাবে। এটাকে বলছে এক্সট্রিনসিক মাসেল। কানেক্ট দ্য ল্যারিংস টু সারাউন্ডিং স্ট্রাকচার অ্যান্ড হেল্প উইথ দ্য মুভমেন্ট। দেখেন আমি যে কথাটা বলছি, এই কথাটা নিচের লাইনে সুন্দর মতো বলা আছে। কি বলছে দেখেন? এক্সট্রিনসিক মাসেল কানেক্ট দ্য ল্যারিংস টু সারাউন্ডিং স্ট্রাকচার অ্যান্ড হেল্প উইথ দ্য ইটস মুভমেন্ট। অর্থাৎ এটার আশেপাশে যেই ল্যারিংসের আশেপাশে যেই অর্গানগুলো আছে, ওই জায়গাটাতে মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে। ল্যারিংসে তো থাকবেই, পাশে অন্যান্য যে অর্গান আছে ওইগুলো তো অ্যাটাচমেন্ট থাকবে, থেকে এই ল্যারিংসের মুভমেন্টটারে সে কন্ট্রোল করবে। তাইলে ইন্ট্রিনসিক মাসেল আর এক্সট্রিনসিক মাসেল যেখানেই শুনবেন, এই জিনিসটাই চিন্তা করবেন যে ইন্ট্রিনসিক মাসেল মানেই হইতেছে আমার আমার যে অর্গানটা নিয়ে কথা হইতেছে ওই অর্গানের মাসেল ওই অর্গানটার মধ্যেই সে কাজ করে বা ওই পার্টেই সে কাজ করে। আর এক্সট্রিনসিক মাসেলের কাজ কি? এক্সট্রিনসিক মাসেলটা হচ্ছে ওই অর্গানটার সাথে অ্যাটাচ থাকবে, আশেপাশে তার যে অন্যান্য অর্গান আছে এগুলোর সাথেও সে অ্যাটাচ থাকবে। তাহলে এই দুইটা জিনিস যদি মনে রাখেন, আপনারা অ্যানাটমিতে প্রচুর পরিমাণে ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক মাসেল পাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ল্যারিংসের ফাংশনটা একটু দেখি। তাহলে আমরা একটু বলছি, ল্যারিংসের মধ্যে কি ছিল? ভোকাল কর্ড ছিল, ঠিক না? তাহলে ভোকাল কর্ড থাকলে তার একটা কাজ কি অবশ্যই হবে? আমার সাউন্ড প্রোডাকশন করা। তো বলছে সাউন্ড প্রোডাকশন, দ্য ভোকাল কর্ড ভাইব্রেট অ্যাজ ইয়ার পাসেস থ্রু দ্যাম, প্রোডিউসিং সাউন্ড। পিচেস অ্যান্ড ভলিউম আর কন্ট্রোলড বাই দ্য টেনশন অ্যান্ড লেন্থ অফ দ্য ভোকাল কর্ড। ওই যে কথাগুলো আসলে আগেই বলে আসছি, যে আপনার ভোকাল কর্ডটাকে আপনি ধরেন একটা কি বলে গিটারের সাথে বা যে বাদ্যযন্ত্রগুলো আসলে আমরা দেখি, এগুলো পিচ কতটা তীক্ষ্ণ হবে, কতটা আপনার সুরেলা হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখবেন। গিটার যদি কেউ দেখে থাকেন কখনো, যে গিটারের নিচের দিকের সাউন্ড একরকম, উপরের দিকের সাউন্ড একরকম। আপনার টাইট করলে সাউন্ড একরকম, আপনি যখন লুজ করে রাখবেন তার, তখন সাউন্ড আরেক রকম আসবে। সো ভোকাল কর্ডটাও অনেকটা এরকম। আমরা চাইলেই অনেক সময় রাইগে যখন কথা বলি একরকমের সাউন্ড বের হয়, যখন অনেক আবেগে থাকি একরকমের সাউন্ড বের হয়, যখন খুব খুশিতে থাকি একরকমের সাউন্ড বের হয়। তাহলে এই সবগুলা জিনিসই ইচ্ছা করলে আমরা ভোকাল কর্ড কন্ট্রোল করে করতে পারবো, আমাদের পিচের উপর ডিপেন্ড করে। ওকে, তারপরে দেখি একটা ফাংশন গেল সাউন্ড প্রোডাকশন। একটা হচ্ছে ব্রিদিং। ব্রিদিংটা কি? দ্য ল্যারিংস রিমেন ওপেনিং ডিউরিং ব্রিদিং অ্যালাউইং দ্য এয়ার পাসেস ফ্রিলি বিটুইন দ্য ফেরিংস অ্যান্ড ট্রাকিয়া। এগুলো কথাগুলো পড়ে আসছেন আপনারা, তাহলে আর কষ্ট করে না গেলাম। প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, একটা কাজ। এটা প্রোটেকশন করে। দ্য এপিগ্লটিস ক্লোজড ওভার দ্য ল্যারিংস ডিউরিং সোলোয়িং অ্যান্ড প্রিভেন্টিং দ্য ফুড অ্যান্ড লিকুইড ফ্রম দ্য এন্টারিং দ্য ট্রাকিয়া অ্যান্ড লাংস। এটা আগে বলে আসছি, আপনারা আবার দেখতেছেন যে আমাদের খাদ্যনালীতে যাতে কথা বলা মানে খাওয়ার সময় যাতে আমাদের সাউন্ডটা খাওয়ারটা যাতে আমার শ্বাসনালীতে না ঢুকে আসে, এই জিনিসটা প্রোটেকশন করে কে? এই ল্যারিংসের একটা অংশ, সেটা হচ্ছে কি? এপিগ্লটিস। আচ্ছা, কাফ রিফ্লেক্স। এটা হচ্ছে ধরেন খাবার ঢুকে গেল, হয় না? যাচ্ছে আমি চেষ্টা করলাম, হাসতে হাসতে হঠাৎ করে ঢুকে গেল,
তখন এই জিনিসটা হয় যে কাফ রিফ্লেক্স একটা হচ্ছে রিফ্লেক্স, যেটা হচ্ছে নার্ভাস সিস্টেমে গেলে আমরা রিফ্লেক্সগুলো একটু ভালোভাবে দেখব যে আমাদের শরীর কিভাবে অটোমেটিকলি কাজ করে। ধরেন কথার কথা, আপনার শরীরে একটা মশা কামড় দিল, আপনি কিন্তু উইদিন এ ফিউ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি মশাটারে থাপ্পড় মারেন, ডান হাতে বসলে বাম হাতে পিঠে মানে একদম ইনস্ট্যান্ট মারেন, আপনি কিন্তু কেউ শিখাই দিতে হইতেছে না মশাটারে মার, ঠিক আছে? ওই রকমের একটা জিনিস হচ্ছে কাফ রিফ্লেক্স, যে আমরা যখন খাবার ঢুকে যাবে সে অটোমেটিকলি ভাবে ইরিটেট করবে আমার শরীরের আমার খাদ্যনালীতে বা শ্বাসনালীতে, করে সেটা বের করে দিবে। দ্য ল্যারিংস ইজ ইনভলভমেন্ট ইন দ্য কাফ রিফ্লেক্স হুইচ হেল্পস দ্য ক্লিয়ার এয়ারওয়ে অফ ইরিটেশন অর অবস্ট্রাকশন। ধরেন কোনো জিনিস অবস্ট্রাকশন মানে খাদ্যনালীতে ঢুকে গেছে, ওইটা বের করে দেওয়ার জন্য এক ধরনের ইরিটেশন বা এক ধরনের কাজ করে, ওইটাই হচ্ছে মূলত কাফ রিফ্লেক্স। এটা অনেক সময় অবস্ট্রাকশন, ধরেন কেউ পুঁথি খেয়ে ফেললে তো আর ওইটা ইরিটেট করে বের করা অসম্ভব, বাচ্চারা সাধারণত করে, আপনারা দেখবেন। আচ্ছা, তাহলে বলছে এখন এক নজরে কি ফিচার অফ দ্য ল্যারিংস। আমরা এতক্ষণ পড়লাম ল্যারিংসটা, এখন কি ফিচারগুলো একটু দেখবো। হ্যাঁ, আমাদের সাথে অনেকজন আছেন, থাকেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত, দেখি কয়জন থাকেন। ভয়েস প্রোডাকশন, এয়ারওয়ে মেনটেনেন্স, ফলোয়িং মেকানিজম, এগুলো হচ্ছে কি মূলত এর কাজ কি করে, ল্যারিংস স্পেসে সিঙ্গিং অ্যান্ড আদার ভোকালাইজেশন, ল্যারিংসের কাজ এগুলো, গান গাওয়া টাওয়া। এয়ারওয়ে মেনটেন্স কি করে, ইট ইনশিওর অ্যান ওপেন পাথওয়ে ফর দ্য এয়ার টু রিচ দ্য লাং, মানে লাংসে বাতাস যেতে সে হেল্প করে। একটা হচ্ছে দ্য এপিগ্লটিস অ্যান্ড ল্যারিংস মাসল ওয়ার্ক টুগেদার টু দ্য প্রোটেক্ট দ্য এয়ারওয়ে ডিউরিং ফলোয়িং, আমার খাদ্য গেলার সময় সে জায়গাটার প্রোটেকশন করে। এই ঘুরে ফিরে এই কথাগুলাই বারবার। ল্যারিংসের কাজ কি তাহলে, আমার সাউন্ড তৈরি করা, ভাইব্রেশন তৈরি করা। এরপরে কি কাজ, আমার প্রোটেকশন দেওয়া। তারপরে কি কাজ, আমার এয়ারওয়ে, যে বাতাসটা, যে রেসপিরেশন শুরুই করছিলাম, যে বাতাসটা অক্সিজেনটা আমার শরীরের ভিতরে সেলে নিয়ে যাবে, ওই কাজটা করা। ওকে, এবার আসি কি আমরা তাহলে, কমন কন্ডিশন এফেক্টিং দ্য ল্যারিংস। যদি আমার এই জায়গাটাতে কোনোভাবে এফেক্ট হয় তাহলে এই জায়গাটাতে কি হবে। ওকে, আপনারা অলরেডি ফার্স্ট ইয়ারে আছেন, অলরেডি জেনে গেছেন যে আমাদের একটা শব্দ আছে এখানে দেখেন, আইটিস। আইটিস একটা শব্দ আছে, এটা মাথায় রাখেন, এখন থেকে মাথায় ঢোকায় রাখেন। আইটিস মানে কি, ইনফেকশন বা ইনফ্লামেশন। আইটিস মানে ইনফেকশন বা ইনফ্লামেশন। যে কোনো শব্দের সাথে আইটিস থাকবে বুঝবেন ওই জায়গাটাতে ইনফেকশন হয়েছে, ঠিক আছে? তাইলে এটা একটু মনে রাখেন। ল্যারেনজাইটিস, ল্যারেনজাইটিস, তাহলে এখানে কি হবে, ল্যারিংস থেকে ল্যারেনজাইটিস মানে ল্যারিংসের একটা ইনফ্লামেশন বা ইনফেকশন। ইনফ্লামেশন অফ দ্য ল্যারিংস অফেন দ্য কজ বাই দ্য ইনফেকশন অফ অ্যান্ড ইরিটেশন। আচ্ছা, যাই হোক, মূল কথা হচ্ছে ল্যারেনজাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ল্যারিংস, শেষ, আর কিছু দরকার নেই। ওকে, সিমটমস ইনক্লুড হর্সনেস, লস অফ ভয়েস অ্যান্ড সোর থ্রট। তাহলে এটা বলছে ল্যারেনজাইটিস হলে আমরা বুঝবো কিভাবে যে আমার ল্যারেনজাইটিস হয়েছে। পেইন থাকবে, ইনফ্লামেশনে পেইন থাকে, একটা কমন জিনিস হচ্ছে পেইন থাকে। আর একটা হচ্ছে হর্সনেস, আমার ভয়েসটা কেমন হবে, মানে কেউ যদি কখনো ঘোড়ার ডাক শুনে থাকেন, ঘোড়ার ডাক, ওই ঘোড়ার ডাকের মতন। ও গুড, সুমাইয়া ইসলাম, থ্যাঙ্কস আপনাকে। আইটিস মানে ইনফ্লামেশন, ওকে, উনি বলে দিচ্ছেন। তাহলে এই যে আপনারা মোটামুটি অনেক কিছুই জানেন। হর্সনেস মানে হচ্ছে ঘোড়ার যে আওয়াজ, ওই ঘোড়ার আওয়াজের মতো এক ধরনের আওয়াজ হবে, ঠিক আছে? তাহলে এটা হর্সনেস। লস অফ ভয়েস, অনেক সময় কথা বলতে পারবেন, অনেক সময় আমরা বলি না গলা বৈশা গেছে, তখন তারা কিভাবে দাঁড়া করাবেন, একটা মানুষ একটা গলা বৈশা গেছে, তারা তো আর দাঁড়া করানোর সুযোগ নেই। তখন কয়েকদিন ওয়েট করলে, গরম পানি টানি খাইলে বা অ্যান্টিবায়োটিক খেলে অনেক সময় ভালো হয়। আচ্ছা, একটা হচ্ছে সোর থ্রট, এই ধরনের টক ঢেকের মতো আসে ওই জিনিসটা। তাহলে এটা হচ্ছে ল্যারেনজাইটিস। ওকে, 2 নাম্বারটাতে আসি তাহলে আমরা। ল্যারিংসের আরেকটা কমন সমস্যা হচ্ছে কি, ভোকাল কর্ড নোডিউল অর পলিপ। নোডিউল সাধারণত হচ্ছে তোমার একটা ধরনের টিউমার। নোডিউল মানে হচ্ছে এক ধরনের টিউমার, আর পলিপ মানে হচ্ছে সাধারণত ধরো একটা জিনিস, এখানটাতে এরকম একটা জিনিস ঝুলে থাকবে, নতুন, এটা আগে ছিল না। একটা পলিপ মানে একটা ঝুলন্ত অংশ, পেন্ডুলামের মতো একটা অংশ। এটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, এটা সাইজ টু সাইজ ডিপেন্ড করবে কতদিন ধরে আছে, কত মাস ধরে আছে, ঠিক আছে? পলিপ। তাহলে আমরা একটু পড়ি ভোকাল কর্ড আর নোডিউল বা পলিপের মধ্যে কি বলছে। নন ক্যান্সারাস গ্রোথ অফ দ্য ভোকাল কর্ড কজ বাই দ্য
অর স্ট্রেন, আচ্ছা, ক্যান এফেক্ট ভয়েস কোয়ালিটি। আচ্ছা, বলছে এই যে নন ক্যান্সারাস গ্রোথ, তাইলে আমরা জানি ধর একটা গ্রোথ কত রকমের হয়, দুই রকমের, একটা ক্যান্সারাস হইতে পারে, একটা হচ্ছে নন ক্যান্সারাস হইতে পারে, ঠিক আছে? তাইলে এই যে পলিপ বা নডিউল এগুলো সাধারণত নন ক্যান্সারাসই হয়, হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় এগুলা থেকেও ক্যান্সার হইতে পারে, অনেক দিন থাকছে এগুলার আমি পালছি, পাইলা পাইলা বড় করছি, এক সময় এগুলো ক্যান্সারাস হইতে পারে, ঠিক আছে? তাহলে এটা কি নন ক্যান্সারাস একটা গ্রোথ, ভোকাল কর্ডটা। আচ্ছা, এরপরে আসি 3 নম্বরে, ল্যারেঞ্জিয়াল ক্যান্সার। ল্যারেঞ্জিয়াল ক্যান্সার, ল্যারেঞ্জিয়াল ক্যান্সার কি হবে? ম্যালিগনেন্ট গ্রোথ। ম্যালিগনেন্ট, এই আগেরটা ছিল নন ক্যান্সারাস, আর এটা হচ্ছে ম্যালিগনেন্ট গ্রোথ। ম্যালিগনেন্ট গ্রোথ ইন দ্য ল্যারিংস অফেন লিঙ্ক টু দ্য স্মোকিং অর এক্সেসিভ অ্যালকোহল ইউজেস। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটা জিনিস বলি যে এখানে বলতেছে এই যে ম্যালিগনেন্ট গ্রোথটা হইতে পারে ল্যারিংসের, এটার কজ হয়েছে কি? স্মোকিং, এক্সেসিভ অ্যালকোহল ইউজ, বা অনেক দিন অনেক মানুষ প্রচুর পরিমাণে মদ খায়, এই মানুষটার কি হইতে পারে? গলায় ক্যান্সার হইতে পারে। কিন্তু ধরেন আপনি, আপনার ফ্যামিলিতে একটা ফিমেল মানুষ, হ্যাঁ, যে কোনো দিন সিগারেট খায়নি, তার থ্রোট ক্যান্সার হইলো, গলায় ক্যান্সার হইলো, ল্যারেঞ্জিয়াল ক্যান্সার হইলো, হইতে পারে না? হয়তো, আমরা তো প্রচুর পাই। কেন পাই? সে তো ক্যান্সার খায়নি। এটা ২ টা কারণে হইতে পারে। আর মনে করলেন যে না, আপনারা তো বলছিলেন যে এগুলো সিগারেট খাইলে হয়। তো সে সিগারেট খায়নি, হইল কিভাবে? ২ টা কারণে হইতে পারে। একটা কারণ হচ্ছে কি, এগুলো যদি আমাদের পড়ার অংশ না তাও বলে রাখতেছি, আপনারা সামনে মানুষের সেবা দিবেন, জেনে রাখা আপনাদের জন্য ভালো। একটা হইতে পারে ওনার স্বামী, ছেলে, বাবা কেউ একজন হয়তো স্মোকার ছিলেন, ১। আরেকটা হইতে পারে আমাদের গ্রামে কি হয়, বা আ এখন শহরের দিকে তো আর না, গ্রামে-গঞ্জে আসলে মাটির চুলায় রান্না করে। মাটির চুলার যে কালো ধোঁয়া, ওই ধোঁয়া, বা আমাদের শহরের যে কয়েলের ধোঁয়া, ওইখান থেকেও আমার ক্যান্সারাস গ্রোথ হইতে পারে। কারণ এই যে কয়েলের ধোঁয়াটা আমি কোন দিক দিয়ে নিঃশ্বাসের সাথেই তো নিতেছি। তো এটা কি ভালো জিনিস? কয়েলের সাথে কি খুব ভালো কেমিক্যাল থাকে? থাকে না। তো আমার ক্যান্সার হইতেই পারে। স্বাভাবিক। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, তাহলে আপনারা যখন চিন্তা করবেন না যে শুধু সিগারেট খাইলেই হয়। এছাড়াও মানুষের হইতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে ল্যারিঙ্গোস্পাজম। হ্যাঁ? এটা আসলে সাধারণত বড়দের খুব কম হয়। আমি বড়দের তেমন একটা দেখিনি। এটা আপনারা যারা ওই যে বললাম NICU তে কাজ করবেন বা PNICU তে কাজ করবেন, বাচ্চাদের ICU, ওইখানে দেখবেন বাচ্চাদের প্রচুর পরিমাণে এই জিনিসটা হয়। এটা কি? সাডেন ইনভলান্টারি কন্ট্রাকশন অফ ইন দ্য ল্যারিঞ্জিয়াল মাসল কজিং টেম্পোরারি এয়ারওয়ে ব্লকেজ। বলছে এই যে ল্যারিংসটা আছে এটা অটোমেটিক ইনভলান্টারি কন্ট্রাকশন করতে থাকবে। তখন কি হবে? বাতাস যাইতে পারবে না ঠিকমতে। এই জিনিসটাই বলছে ল্যারিঙ্গোস্পাজম। ঠিক আছে? এটা বাচ্চাদের বেশি হয়। আবার বলে রাখলাম, এটা বাচ্চাদের বেশি হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি ল্যারিংস শেষ করলাম। এখন আমরা হচ্ছে ট্রাকিয়াটা দেখব। এখন আমরা ট্রাকিয়া দেখব। তাইলে আমরা একটা ১৫ সেকেন্ডের গ্যাপ নেই, হ্যাঁ? ১৫ সেকেন্ড পরে আমরা ট্রাকিয়াটা শুরু করতেছি। ও, ওকে। তাহলে আমরা ট্রাকিয়াটা শুরু করি। আমরা একটু আগে বলছিলাম যে ট্রাকিয়াটা কি? একটা কার্টিলেজ, কি শেপের? সি শেপ কার্টিলেজ। ঠিক আছে? ওই কার্টিলেজটা আমাদের নিজেরা ফিল করতে পারবেন। নিজেদের গলায় হাত দিলেই দেখবেন ফিল হচ্ছে একটা, মানে হালকা শক্ত নরম একটা জিনিসের মতো। এটা সবচেয়ে ভালো বোঝা যায় গরু বা ছাগলের যখন জবাই করা হয়, তখন দেখবেন এই জিনিসটা সবচেয়ে ভালো বোঝা যায়। বা আপনাদের যে ছবি আছে দেখেন, ছবিতে এই যে এই জায়গাটা হচ্ছে ট্রাকিয়া। ঠিক আছে? এই জিনিসটা অনেকটা নিজেরা গলায় ফিল করতে পারবেন। তো ফিল করে নেন একবার। এর মাঝখানে আমরা পড়া শুরু করি। একবার ফিল করা শেষ হলে আমরা পড়া শুরু করি। আচ্ছা, দ্য ট্রাকিয়া ইজ লোকেটেড ইন দ্য নেক অ্যান্ড আপার চেস্ট এক্সটেন্ডিং ফ্রম দ্য ল্যারিংস জাস্ট বিলো দ্য ভোকাল কর্ড টু দ্য পেনিয়া হোয়ার ডিভাইডেড ইনটু দ্য লেফট অ্যান্ড রাইট প্রাইমারি ব্রঙ্কাই। তাহলে বলছে ট্রাকিয়াটা কতটুক পর্যন্ত? বলছে ট্রাকিয়াটা এই যে এই জায়গাটা থেকে শুরু হবে, আমার এই যে জায়গাটা ভাগ হবে, এই জায়গাটাকে কি বলতেছে? ক্যারিনা বা কারিনা। হ্যাঁ, তাহলে এই জায়গাটা পর্যন্ত হচ্ছে আমার ট্রাকিয়া। এই যে এতটুকু জায়গা পর্যন্ত হচ্ছে আমার ট্রাকিয়া। ঠিক আছে? তাহলে যে জায়গাটাতে ভাগ হইলো, ওই জায়গাটা থেকে বলতেছে কি? কারিনা। ওকে, তাহলে ওই জায়গাটা থেকে শুরু হবে আমার প্রাইমারি ব্রঙ্কাই।
আমরা যদি প্রথমে আসলে ভালো করতাম, যে আমরা যদি একবার দেখাই নিতাম, আমরা ইনশাল্লাহ শেষের দিকে একবার মনে থাকলে দেখাই নিব আপনাদেরকে যে কোন জায়গাটা হচ্ছে মানে আমাদের রেসপিরেটরি সিস্টেমের পুরোটা ট্রাক্ট কিভাবে যাচ্ছে। আচ্ছা, এরপর কি বলছে, ইট লাইস অ্যান্টিরিয়র টু দ্য esophagus and its surrounding by C-shaped ring of cartilage for support। এই যে দেখেন, এটা কি শেপের একটা কার্টিলেজ? সি শেপের একটা কার্টিলেজ, ঠিক আছে। এটা কই থাকে? অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে আমরা জানি সামনে, তাহলে ট্রাকিয়ার পিছনে এই জায়গাটাই হচ্ছে কি আমার ইসোফিগাস, এই জায়গাটাই হবে আমার, এই যে এই জায়গাটা ট্রাকিয়ার পিছনের জায়গাটা হবে কি ইসোফিগাস, ঠিক আছে। ওকে, তাহলে ট্রাকিয়ার আলাপ এখানেই শেষ করলাম। তাহলে এখানে বলছে কি স্ট্রাকচারটা জানবো আমরা এখন, ট্রাকিয়ার কি কি স্ট্রাকচার আছে ওই জিনিসটা একটু জানবো। তাহলে বলছে কি কার্টিলেজিনাস রিং, তাহলে এটা কার্টিলেজ দিয়ে আগেই বলছি আমরা। দ্য ট্রাকিয়া ইজ এ reinforced by 60 to 20 C-shaped ring from hyaline cartilage। আমরা জানি অনেক রকমের কার্টিলেজ আছে, তাহলে এই ইয়াটা হচ্ছে কেমন, হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি। দিস রিং প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট প্রিভেন্টিং দ্য ট্রাকিয়া ফ্রম দ্য কোলাপস ডিউরিং ব্রিদিং। এটা কি করে আমাদের ডিউরিং যখন আমরা শ্বাস নিব যাতে এটা কোলাপস না করে, এই জন্য এটাকে সি শেপের রাখা হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে দা অফেন পার্ট অফ দ্য সি শেপ রিং ফেসেস দ্য ইসোফিগাস এক্সপ্যান্ডিং ডিউরিং শ্যালোয়িং। মানে এটা ওই আগের কথাগুলোই, এটা কি কাজ করে যে আমাদের গলা দেয়া ইসোফিগাস যায় শ্যালোয়িং এর সময় হেল্প করে। আচ্ছা, ট্রাকিয়াল ওয়াল লেয়ার, ট্রাকিয়ার যে ওয়াল আছে এখানকার কয়েকটা লেয়ার আছে, এই লেয়ারগুলো আমাদের জানতে হবে, কারণ কোন লেয়ারের কি কাজ তাহলে আমরা ভালোভাবে জানতে পারবো। তো আমরা এখন লেয়ারগুলো একটু দেখে নিই শর্ট করে। আচ্ছা, তাহলে আচ্ছা মিউকোসা, তাহলে প্রথম লেয়ারটার নাম কি ট্রাকিয়ার? মিউকোসা। এটা কি দ্য ইনার, একদম ভিতরের, ধরেন ট্রাকিয়ার এই যে লেয়ার বললাম একদম এই যে ভিতরের জায়গাটা, এই ভিতরের জায়গাটাকে বলছে ইনার মোস্ট, বা দুই দিকেই দুই সাইডেই থাকবে, যেটা সি শেপ দুই সাইডেই থাকবে, এই জায়গাটাকে বলতেছে মিউকোসা, একদম ভিতরের যে সাইডটা। দ্য ইনার মোস্ট লেয়ার লাইন্ড উইথ দ্য সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম অ্যান্ড গবলেট সেল। এখানে হচ্ছে আপনার ট্রাকিয়ার যে সেল ওয়াল আছে, সেলের লেয়ার আছে, কি সেল দিয়ে তৈরি বলছে? দুই ধরনের সেল থাকে। কি কি? একটা হচ্ছে সিলিয়েটেড, সিলিয়েটেড মানে কি, ধরেন এই সেলের মাঝখানে এরকম কিছু জিনিস আছে লেজের মতো, এটাকে বলে সিলিয়েটেড। এটার কাজ কি? ঝাড়ুরিয়ার মতো, তো সুবিধা হয় কোনো বস্তু যখন ঢুকে যায় যেটারে সে ইরিটেট করবে তখন সেটা বের করে দিতে পারবে, বা আপনি এক ধরনের আওয়াজ বা সাউন্ড করে আমরা বের করে দিতে পারবো আর কি। ওকে, আরেকটা হচ্ছে কি গবলেট সেল। তো গবলেট সেলের একটা ছোটখাটো কাজ আছে, ওইটা বলে নিই। গবলেট সেল সিক্রেট মিউকোস ফ্রম দ্য ট্র্যাপ ডাস্ট অ্যান্ড প্যাথোজেন হোয়াইল সিলিয়া মুভ দ্য মিউকাস আপওয়ার্ড টু দ্য ফেরিংস ফর রিমুভাল। ধরেন ফেরিংসের ভিতরে যখন কোনো কিছু ঢুকে যায়, এই যে গবলেট সেল আছে সে হচ্ছে মিউকাস সিক্রেট করে করে ওই জায়গাটা ট্র্যাপ করে ফেলে। ডাস্ট হইতে পারে, অনেক সময় আমরা কফ ফেলাই না, কফ ফেলানোর সময় আমরা কি দেখি, অনেক ময়লা যাচ্ছে বা কোনো একটা প্রোডাক্ট যাচ্ছে, কোনো একটা ভাতের টুকরা যাচ্ছে, অনেক সময় অনেক কিছুই যায়, ঠিক আছে। ওই জিনিসটা করে হচ্ছে কে গবলেট সেল। তো গবলেট সেলের কাজ কি এটা মনে রাখবেন, গবলেট সেল কি প্রোডাক্ট করে? সে মিউকাস প্রোডাক্ট করে, ঠিক আছে। আচ্ছা, একটা গেল কি আমার ইনার মোস্ট লেয়ারের নাম কি ছিল? আবার দেখেন ইনার মোস্ট লেয়ারের নাম কি ছিল? মিউকোসা। ইনার মোস্ট লেয়ারের নাম মিউকোসা। তাহলে তার পরবর্তী যে লেয়ার আছে সেই লেয়ারের নাম হচ্ছে সাবমিউকোসা। সাবমিউকোসা, আরেকটা হচ্ছে অ্যাডভান্টেশিয়া। এখন সাবমিউকোসার কাজ কি? এ কানেকটিভ টিস্যু লেয়ার কন্ট্যাক্টিং ব্লাড ভেসেল, নার্ভ অ্যান্ড মিউকাস গ্ল্যান্ড। বলছে এটার কাজ, এটা যেহেতু মাসেল লেয়ারের মতো, তাহলে এখানে কিছু মাসেল থাকবে, কিছু ব্লাড ভেসেল থাকবে, কিছু নার্ভ থাকবে, এই কাজটা করবে কে? সাবমিউকোসা। আর কিছু গ্ল্যান্ড থাকবে, আমরা জানি গ্ল্যান্ডের কাজ কি? সিক্রেট করা, কোনো এনজাইম হইতে পারে, সেটা এনজাইম হইতে পারে, সেটা হরমোন, দুই ধরনের গ্ল্যান্ডের কাজ, ঠিক আছে। গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন আরেকদিন হবে। অ্যাডভান্টেশিয়া, দ্য আউটার মোস্ট লেয়ার, এটা যদি ধরেন 3 লেয়ারের হইতে পারে, ধরেন এটা ভিতরের লেয়ার, এটা বাইরের লেয়ার। তার বাইরের লেয়ারের নাম কি? অ্যাডভান্টেশিয়া। বা আরো যদি ভালো করে একটু দেখে আপনাদেরকে, 3টা লেয়ার। এই ধরেন 3টা লেয়ার, হ্যাঁ। একদম সাদা যেটা সেটা হচ্ছে ইনার লেয়ার, সেম সাইডে ধরেন এখানে আরেকটা আছে, এখানে আবার সবুজ একটা হবে, এখানে লাল একটা হবে, এই সবটা জিনিস মিলে হবে আমার ট্রাকিয়ার ওয়াল।
তাহলে একদম সাদা যেটা আছে, সাদাটা হচ্ছে আমার ইনার লেয়ার, পরেরটা হচ্ছে আমার সাবমিউকোসা, আর এটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়া, লালটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। এই তিনটা লেয়ারে 3 রকমের কাজ। অ্যানাটমিক জিনিসগুলো যদি একটু আমরা ভিজুয়ালাইজ করে দেখতে পারি তাহলে সবচেয়ে ভালো মনে থাকে আমাদের। এই জন্য একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করতেছে, টাইম লাগলেও। আপনাদের হয়তো স্বাভাবিকভাবে অনলাইনে ক্লাস করতে অনেক মানে ধৈর্য লাগে। আপনাদের যারা এতক্ষণ পর্যন্ত আছেন ধৈর্য ধইরা, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ এই ধৈর্য না থাকলে অনলাইনে ক্লাস করা খুব টাফ। আচ্ছা, দ্য আউটার মোস্ট লেয়ার, এটা সবচেয়ে বাহিরের লেয়ারটা, মেড ফর কানেকটিভ টিস্যু দ্যাট অ্যাঙ্কর্স দ্য ট্রাকিয়া টু সারাউন্ডিং স্ট্রাকচার। অর্থাৎ এই যে অ্যাডভান্টেজের যে লেয়ারটা আছে, আউটার মোস্ট লেয়ার যেটা সবচেয়ে বাহিরের লেয়ারটা কি করে, আমার ট্রাকিয়াটারে এই জায়গাটাতে গলার একদম একটা জায়গায় থাকতে সে হেল্প করে, অন্যদের সাথে বাইন্ডিং কইরা বা অ্যাটাচ থাইকা। ঠিক আছে, এবার আসে কারিনাতে। কারিনা কি বলছিলাম, যে এই যে দুইটা জায়গা আছে ট্রাকিয়ার, যে জায়গাটাতে এসে ভাগ হয়েছে ওই জায়গাটাকে কি বলতেছে, এই জায়গাটাকে বলতেছে হচ্ছে কারিনা। আচ্ছা, দেখে নিই আমরা আরেকবার। দ্য লোয়ার এন্ড অফ দ্য ট্রাকিয়া স্প্লিট ইন্টু দ্য লেফট অ্যান্ড রাইট প্রাইমারি ব্রঙ্কাই অ্যাট দ্য রিজ কল দ্য ক্যারিনা। তাহলে আরেকবার দেখি আমরা কোন জায়গাটা, এই জায়গাটা তো ছবিটা ছিল, এই যে দেখেন একদম এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে এসে এই জায়গাটাতে এসে দুইটা ভাগ হয়ে গেল না, একটা এদিকে আসলো আর একটা হচ্ছে এদিকে গেল। ট্রাকিয়ার একদম এই মাথায় এসে একটা ডান সাইডে আসছে, একটা বাম সাইডে গেছে। হ্যাঁ, তাহলে এই যে যে জায়গাটাতে স্প্লিট ভাগ হইছে, এই জায়গাটা থেকেই বলতেছে কি কারিনা। ঠিক আছে, ওকে। দ্য কারিনা ইজ হাইলি সেন্সিটিভ অ্যান্ড ট্রিগার্স দ্য কাফ রিফ্লেক্স ইটস স্টিমুলেটেড। অর্থাৎ বলছে এই জায়গাটা খুব হাইলি, আমাদের ট্রাকিয়া সবটাই তো মানে অন্য কোনো এলিমেন্ট, বাতাস ছাড়া অন্য কিছু আসলে সে কাফ রিফ্লেক্স করে। মানে এই বাতাস ছাড়া অন্য কোনো কিছু যখন ঢুকবে, সে চাবে জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব বের করে দিতে। এটা একটা পানির টুকরা হলেও সে চাবে জিনিসটা বের করে দিতে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা সবচেয়ে বেশি কোথায় সেন্সিটিভ, ধরেন আপনার তো নিশ্চয়ই সব জায়গায় চিমড় দিলে বেশি লাগে না, এক জায়গায় চিমড় দিলে কম বেশি লাগে। তাহলে এই কারিনাতে হচ্ছে সবচেয়ে বেশি সেন্সিটিভ এই জায়গাটা। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর কিছু না এখানে। ফাংশন অফ ট্রাকিয়া, তাহলে মোটামুটি আমাদের অর্ধেকের কাছাকাছি হবে পড়া। এয়ার কন্ডাকশন, এটা কি কাজ করে, আর ভিতরে গেলাম না আমরা। এয়ার কন্ডাকশন, দ্য ট্রাকিয়া সেভার দ্য মেইন পাসেজ অফ দ্য, আচ্ছা এগুলা দরকার নাই ইনশাল্লাহ, আপনার বুঝবেন। দ্য অ্যাবভ পার্ট অফ দ্য প্রাইমারি ব্রঙ্কা ইজ কল্ড কারিনা। Layer of trachea from inner to outer mucosa, submucosa, adventitia. হ্যাঁ, ঠিক আছে সুমাইয়া ইসলাম, সবগুলোই হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি ট্রাকিয়ার ফাংশনগুলো একবার দেখে ফেলি আমরা। হ্যাঁ, ট্রাকিয়ার কি কি ফাংশন আছে, এয়ার কন্ডাকশন, প্রোটেকশন, কাফ রিফ্লেক্স। এরপর আরেকটা আছে জিনিস ইম্পর্টেন্ট, এটা একটু 1 মিনিট আলোচনা করব, সেটা হচ্ছে কি ওয়ার্মিং অ্যান্ড হিউমিডিফাই এয়ার। অর্থাৎ দেখেন আমাদের লাংসে সবচেয়ে বেশি ইনফেকশন বেশি হয়, বাচ্চারও হয় বুড়োরও হয়। সবচেয়ে বেশি লাংসে ইনফেকশনে কি হয়, নিউমোনিয়া হয়। তাহলে নিউমোনিয়া কেন হয়, ঠান্ডার জন্য হয়। তাহলে ধরেন বাতাস, আপনার বাহিরের বাতাসটা অনেকটাই ঠান্ডা, কিন্তু আপনার শরীরের ভিতরে যে বাতাস আছে বা যে ইয়ার আছে, ওই গ্যাস আছে, ওইটা কিন্তু অতটা ঠান্ডা না, সে একটু গরম। তাহলে কি করতে হবে, তাহলে এই যে ঠান্ডা বাতাসটা নিতেছি, তাহলে আমার শরীরের ভিতরে ঢুকতে ঢুকতে সে আস্তে আস্তে গরম করে নেবে। এই কাজটা কি করে, যে ধরেন সরাসরি লাংসে ঢুকে যেত বাতাস, একটা ছিদ্র করে দিয়ে এখানে লাংসে একটা ছিদ্র করে দেই, দিলে বাতাসটা সরাসরি দেই, মারা যেতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু ওই যে নাক দিয়ে ঢুকে গলা পর্যন্ত যাইতে যাইতে এতগুলা ভাগ হয়ে যখন ভিতরে যায়, তখন সে হচ্ছে একটা গরম বাতাস পায়। আমি যে ঠান্ডা বাতাসটা নিচ্ছি, আমার কাছে হয়তো বাইরের বাতাস গরম, কিন্তু আমার শরীরের ভিতরের কাছে বাইরের বাতাসটা অনেক ঠান্ডা। ঠিক আছে, তখন সে যখন এটা ভিতরে নেয়, সে আস্তে আস্তে এটারে অনেকটাই অক্সিজেন মানে কি বলে জলীয় বাষ্প যোগ করে বা হাইড্রেশন দেয় এবং অনেকটাই গরম করে নেয়, যাতে তার লাংসের ভিতরে যখন যাবে বাতাসটা, তখন যাতে কোনো সমস্যা না হয়। এই কথাটাই বলছে এখানে, দ্য ট্রাকিয়া হেল্পস ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট ইনহেল এয়ার বিফোর দ্য রিচেস দ্য লাং। একদম সেম কথাটা বলছে, এটা নিয়ে আর আগাইলাম না। তাহলে কি ফিচারগুলো একবার দেখে নিই আমরা এক নজরে, তাহলে মোটামুটি আমাদের ট্রাকিয়াটা শেষ হবে। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটি। ফ্লেক্সিবিলিটি মানে কি, যে সে মুভ করে, একদম খুব বেশি মুভ করে না, কিন্তু একটু একটু মুভ করে, যাতে ধরেন আমার ইসোফিগাস কাজ করতে পারে। খাবার যখন খাইতেছে, খাবারের একটু, যেহেতু বলছিলাম সি শেপ, দেখেন সি শেপড বলছিলাম, তার এই পিছনেই থাকে হচ্ছে আমার ইসোফিগাস, তখন খাবার খায়, একটু চামড়াটা হয়তো ভিতরে ঢুকে, কারণ কি সে খাবারটা ঢোকার জন্য একটু
জায়গা তৈরি করে দেয়। নইলে অনেক মানুষ দেখবেন আস্ত একটা ফুসকা মুখ দিয়ে গিলে ফেলতেছে। ঠিক আছে না? তো এটা তো ওর তো ট্রাকিয়া তো মানে ইসোফেগাসটা তো মোটা না। তাহলে ট্রাকিয়ার যদি একদম রিজিড হয়ে যাইত মানে শক্ত হয়ে থাকতো, তখন তো আর ভিতরে যেত না। এটা গলার ভিতরে আটকে থাকতো, দম বন্ধ হয়ে মারা যেত। ঠিক আছে? তাহলে এটা একটু রিজিড, ফ্লেক্সিবল। অনেকটাই ফ্লেক্সিবল। আরেকটা হচ্ছে রিজিডিটি। কিছুটা শক্ত। একদম নরম না। যদি নরম হইতো তাহলে বাতাস যখন আমরা বাতাসটা বের করি তখন সে চুপসে যাইত। একটু রিজিডিটির কারণে সে চুপসে যায় না। এই জিনিসটাই বলছে এখানটাতে। এরপর হচ্ছে মিউকোসিলারি এসকুলেটর দেখা কোঅর্ডিনেট দ্য মুভমেন্ট সিলিয়া ওই যে বলছিলাম যে সিলিয়া থাকে এই জায়গাটাতে এসে প্রোটেকশন দেয় নিজে। আচ্ছা, কমন কন্ডিশন এফেক্টিং দ্য ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়ার কিছু কমন রোগ আছে সেগুলো আমরা একটু দেখে নিই। কি কি আছে? ট্রাকিয়াইটিস, ওই যে আইটিস বললাম একটু আগে একজন বললেন আইটিস মানে সুমাইয়া ইসলাম বলছিলেন আইটিস মানে ইনফ্লামেশন। তাহলে আইটিস মানে হচ্ছে আমার ট্রাকিয়াতে যখন আমার ইনফ্লামেশন হবে, ট্রাকিয়াটাতে মোটামুটি আমরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে পারি, ট্রাকিয়া মিলে ঝিলে থাকে। ঠিক আছে? ইনফ্লামেশন অফ দ্য ট্রাকিয়া অফেন কজ বাই ইনফেকশন। আচ্ছা, সিমটমস কি? কাফিং, অনেকক্ষণ কাশবো আমরা, সাধারণত শীতকালে বেশি হয় বা ঠান্ডা লাগলে হয়। তারপরে হচ্ছে ডিফিকাল্টি ব্রিদিং অ্যান্ড ফিভার, জ্বর থাকে। মানে ইনফেকশনের একটা খুব কমন জিনিস হচ্ছে ফিভার। এটা সবকিছুতেই থাকতে পারে, আবার নাও থাকতে পারে। হইলেই যে গলা ব্যথা হইলে যে সবসময় জ্বর থাকবে এরকম নাও হইতে পারে। কিন্তু আমার কাশি থাকলে, আমার সর্দি থাকলে সাধারণত জ্বর আসেই। ট্রাকিয়াল স্টেনোসিস, এখানে কি হইতে পারে? পাথর হইতে পারে অনেক সময়। হ্যাঁ? বা অনেক সময় ধরেন জায়গাটা চুপসে ন্যারো হয়ে যাইতে পারে। তাহলে ন্যারোইং অফ দ্য ট্রাকিয়া ডিউ টু দ্য ইনজুরি, ব্যথা পেয়েছেন, কোনো কারণে কেউ ঘুষি মারছে, টাস করে পড়ে গেছেন, কেউ গলা চিপ দিয়ে ধরছে, দুই বান্ধবী ঝগড়া লাগছেন, দুই বন্ধু ঝগড়া লাগছেন, গলা চিপ দিয়ে ধরছেন, তখন এটা ইনজুর হইতে পারে, তখন এখান থেকে ইনফ্লামেশন হইতে পারে। আচ্ছা, ক্যান কজেস ব্রিদিং ডিফিকাল্টিজ অ্যান্ড স্ট্রাইডর। স্ট্রাইডর হচ্ছে এক ধরনের নাক ডাক, যেটা ওই যে বললাম এনএসইউতে যারা কাজ করার অভিজ্ঞতা দেখবেন আপনারা, যদি আপনাদের ইয়াতে যেখানে পড়তেছেন ওইখানে যদি হসপিটাল হয়, দেখবেন এনএসইউতে যাবেন, এনএসইউ থেকে দেখবেন অনেক সময় বাচ্চাদের আওয়াজ হয়, শ্বাস নিলে নিঃশ্বাসের সাথে সাথে ওদের এক ধরনের আওয়াজ হয়। বা অনেক সময় আমরা ওই ঘুমাইলে যে নাক ডাকার আওয়াজ হয়, এই ধরনের আওয়াজ হয় বাচ্চাদের। ঠিক আছে? এই জিনিসটা হবে ট্রাকিয়াল স্টেনোসিসে। আচ্ছা, ট্রাকিওমেলাইশিয়া, হ্যাঁ? এই জিনিসটা আমি খুব একটা পাই নাই লাইফে, আমার লাইফে যদিও লাইফ অল্প। ল্যারিঙ্গোমেলাইশিয়া আমি পাইছি বাচ্চাদের অনেক। বাচ্চাদের ল্যারিঙ্গোমেলাইশিয়া বেশি হয় যেহেতু ওরা অনেক ছোট থাকে, স্পেশালি ধরেন যারা মানে টার্ম হওয়ার আগে, অর্থাৎ ৯ মাসের কম বা ৭ মাসের সময় হয়, ৮ মাসের সময় হয়, এইসব বাচ্চাদের, কারণ শরীর তো পুরোপুরি একদম ইয়ে হয়নি, পরিপূর্ণভাবে তৈরি হয়ে বের হয়নি। তো এইসব বাচ্চাদের সাধারণত ট্র্যাকিওম্যালেশিয়া, ল্যারিঙ্গোমেলাইশিয়া এই রোগগুলা থাকে তাদের সাধারণত। কি বলছে? উইকেনিং অফ দ্য ট্রাকিয়াল কার্টিলেজ কজিং দ্য ট্রাকিয়া টু কলাপস ডিউরিং দ্য ব্রিদিং। ওই যে যেটা বললাম, তখন হচ্ছে তারা যখন শ্বাস নেয় তখন যে এটা যেহেতু নরম থাকে, পরিপূর্ণভাবে সে বিকশিত হইতে পারে নাই, এই জন্য এই জিনিসটা চুপসে যায়। ঠিক আছে? আচ্ছা, কমন ইন ইনফ্যান্ট, এই দেখেন বলে দিতেছে কমন ইন ইনফ্যান্ট অ্যান্ড দ্যাট লিড টু দ্য নয়েজি ব্রিদিং অর দ্য রেসপিরেটরি ডিস্ট্রেস। এটার জন্য কি হয়? তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তখন অক্সিজেন, আলাদাভাবে অক্সিজেন দিয়ে রাখতে হয়। আপনারা ইনশাল্লাহ ইন ফিউচার আর কয়েকটা দিন পরে আপনারা নিজেরাই দেখবেন এই রোগগুলো অনেক আসবে, আপনারাই নিজের অক্সিজেন দিবেন। ডাক্তার বলবেন স্যার কি বলবে, অক্সিজেন দিয়ে রাখছি, আপনারাই বলবেন ইনশাল্লাহ আর কয়টা দিন। আচ্ছা, আরেকটা কি হয়? ফরেন বডি অ্যাসপিরেশন। এটা বুড়া মানুষ থেকে ধরেন একটু বাচ্চা, যেসব বাচ্চা টডলার মানে ৩-৪ বছর বা ১-১.৫ বছর বয়স, এই বাচ্চারা বেশি হয় ফরেন বডি। বাহির থেকে একটা পুঁথি খায় ফেলে, যাই দেখে তাই মুখে দেয়। বাচ্চাদের তো আর কোনো ইয়া নাই। তো এই বাচ্চাদের হচ্ছে এই জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা পাবেন আপনারা। এই ফরেন বডি অ্যাসপিরেশন খেয়ে ফেলে। Object accidentally inhale into the trachea caused by obstruction and the require immediately medical attention. তাহলে এই ধরনের পেশেন্টগুলোর সাথে সাথে আমরা ইমার্জেন্সি আমাদের হসপিটালে নিয়ে যাবো। আপনাদের আশেপাশে যদি কারো হয় নিয়ে যাবেন। ওনারা বুঝে দেখে জিনিসটা কি খাইছে, কয়েন খাইছে না পুঁতি খাইছে না একটা ঘোড়ার ডিম খেয়ে ফেলছে, এটা দেখবে, দেখে এরপরে বের করবে। সমস্যা নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ট্রাকিয়াল ক্যান্সার। এই ক্যান্সার খুব কমন জিনিস। এখন ধরেন আগে বাংলাদেশের ক্যান্সার পেশেন্ট খুব কম দেখা যেত। রিসেন্ট দিনগুলোতে ক্যান্সারের পেশেন্ট খুব বেশি এবং অনেক রকমের ক্যান্সার, ক্যান্সারের কোনো শেষ নাই। তাহলে ট্রাকিয়াল ক্যান্সার হইতে পারে। এটা রেয়ার বলতে, যদি রেয়ার ক্যান্সারাস গ্রোথ ইন দ্য ট্রাকিয়া অফেন লিঙ্ক টু স্মোকিং এক্সপোজার টু সার্টেন কেমিক্যাল। যারা কেমিক্যালের কিছু ধরেন যারা স্বর্ণকারে কাজ করে তাদের এক ধরনের ক্যান্সার হয়। যারা ধরেন যে ইটভাটাতে কাজ করে তাদের আরেক ধরনের ক্যান্সার হয়। মানে ক্যান্সার হয় কারণ তারা তো ইনহেল করে খুব বাজে বাজে জিনিস। হ্যাঁ? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা অর্গানের জন্য আমরা আসছি। আমরা 10 সেকেন্ডের একটা ব্রেক দিব। হ্যাঁ?
খায়া ফেলে অনেক সময়, কি করা যাবে বলেন? এতগুলা মানুষ লাইভে আছেন, একটা মানুষ এখন পর্যন্ত রিপ্লাই দিলেন না ক্লাস কেমন লাগতেছে? এত বোরিং ক্লাস হইতেছে। হায় খোদা! কি অবস্থা? নাকি আমি বুঝতেছি না কি পড়াইতেছি? আপনারা কি বুঝবেন? বলেন? আচ্ছা 10 মিনিটস 10 সেকেন্ডের ব্রেক শেষ। আমরা এখন ঢুকি তাইলে আমাদের লাংসে। তাইলে আমাদের যে রেসপিরেশন, ইন্সপিরেশন, এক্সহেলেশন যাই বলি না কেন, শ্বাস-প্রশ্বাসের সবচেয়ে মেইন অর্গান কোনটা? আমাদের লাংস। এটা নিয়ে এখন আমরা একটু টুকটাক পড়ার চেষ্টা করব। তবু কি বলছে দেখেন, "দ্য লাংস আর সিচুয়েটেড ইন দ্য থোরাসিক ক্যাভিটি।" আমি একটু আগেই বলছি আমাদের অনেকগুলা ক্যাভিটি আছে। অ্যাবডোমিনাল ক্যাভিটি আছে, চেস্ট ক্যাভিটি আছে, তারপরে পেলভিক ক্যাভিটি আছে। আমাদের ৩-৪ টা ক্যাভিটি আছে শরীরে। এর মধ্যে একটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি। যে জিনিসটা কি? আমাদের বুকের খাঁচা বলি আমরা। হ্যাঁ, ঠিক আছে? তাইলে এটা। On the either side to the mediastinum which contain the heart, trachea and esophagus. They are protected by the rib cage and separated from the abdominal cavity by the diaphragm. অর্থাৎ abdominal cavity থেকে আমারে আলাদা করে রাখতেছে কে? Abdominal cavity থেকে আমার যে চেস্ট ক্যাভিটি আছে, এই জিনিসটা বা thoracic cavity আছে, এটাকে আলাদা করে রাখতেছে কে? The diaphragm. The diaphragm. এই জিনিসটা আমাকে আলাদা করে রাখতেছে। প্রোটেকশন দিচ্ছে কে? খাঁচাগুলা। এগুলা একদম ক্লাসের শুরুতে বলছি। যদি একটু রিমাইন্ড করেন, আ থ্যাংক ইউ। একটু যদি রিমেম্বার করেন যে ক্লাসের শুরুতেই কিন্তু এই কথাগুলো বলছি। আমাদের রিবস গুলো আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখতেছে, হ্যাঁ? তাইলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এই কয়টা ক্যাভিটি আছে, কি আছে না আছে। আর হচ্ছে মেডিস্টিনাম। এটা কি আইদার সাইডে থাকে, ২ সাইডেই থাকে, মিডলে থাকে তো এজন্য। তো এখানে কে থাকে বলছে? হার্ট থাকে, ট্রাকিয়া থাকে অ্যান্ড ইসোফেগাস থাকে। ওকে? তাহলে আমরা আসি এবার স্ট্রাকচার অফ দ্য লাংস। লাংসের কি, কি স্ট্রাকচার আছে? আমাদের লাংস কয়টা? অনেক সময় দেখবেন যারা আমরা মেডিকেল রিলেটেড টপিকে পড়ি, সাবজেক্টে পড়ি, তাদেরকে সবাই জিজ্ঞেস করে, আমার এই সমস্যা, ওই সমস্যা। জিজ্ঞেস করেন ব্রেন কয়টা? কইব ২ টা। লাংস কয়টা? ২ টা। হার্ট কয়টা? অনেক পারে না দেখে কইতে এটাও ২ টা। কিডনিও ২ টা। লাংস ২ টা আমাদের, ঠিক আছে? আমাদের হচ্ছে একটা হচ্ছে রাইট লাং, একটা হচ্ছে লেফট লাং পার্ট আরকি। লাংসের ২ টা পার্ট। আচ্ছা। তাহলে লেফটে যে পার্টটা থাকে ওইটা একটু ছোট। কেন ছোট? কারণ ওই জায়গাটাতে হার্ট থাকে। হোক, হ্যাঁ। ওই জায়গাটা হচ্ছে ছোট থাকে। এজন্য কারণ হার্ট থাকে। ওই জায়গাটাতে হার্ট থাকে এজন্য লেফট লাংটা একটু ছোট থাকে সাইজে। ওকে। বলছে 3 লোবস। রাইট লাংস যেটা আছে ওইটার ৩ টা লোব থাকে। আমরা এটাকে ফিশার বলি। ২ টা ফিশার দিয়ে আলাদা, আলাদা করে রাখে আরকি। ঠিক আছে? সুপিরিয়র, মিডল অ্যান্ড ইনফেরিয়র। আর লেফট লাংয়ের ২ টা লোব থাকে। একটা মাত্র তার কাটা জায়গা থাকে, ফিশার থাকে আরকি। তো ওইটা ভাগ করা হচ্ছে কি সুপিরিয়র আর ইনফেরিয়র অ্যান্ড কার্ডিয়াক নচ থাকে, অ্যাকোমোডেশন অফ দ্য হার্ট। ওই যে বললাম লেফট সাইডের হার্টটা একটু ছোট থাকে কেন? ওই জায়গাটাতে হার্ট থাকে, হ্যাঁ? হৃদয় থাকে। যে কারণে ওই জায়গাটাতে একটা নচ মানে কি? আ আপনারা যদি কখনো হার্ট মানে লাংস যারা দেখছেন যাদের মানে সেন্টার বলেন বা ইনস্টিটিউশনে আছে দেখায়, হার্টের এই জায়গাটাতে ছোট একটা পার্ট থাকবে। যে জায়গাটাতে ধরেন হার্ট ফিট হবে। ধরেন অনেক সময় না ফিট করে না? ওই যে ধরেন কি বলবো? আমরা মোবাইল কেস সাজাই বা অনেক জিনিস সাজাই না? যে স্পেশালি ধরেন আ অনেক কি বলে? মেকআপ বক্সের মতোই ধরেন যে এই জিনিসটা এই জায়গাতেই বসবে। এরকম একটা নচ তৈরি করে রাখছে হার্টের জন্য যে লাংসের এই জায়গাটাতে হার্ট এসে বসবে। ঠিক আছে? তাহলে আর কিছু দেখলাম না। তাইলে আমাদের প্রত্যেকটা অর্গান যে অর্গানগুলা একটু নরম, সফট, হ্যাঁ? ওই জায়গাগুলোরে দেখবেন একটা কাভারিং করে রাখছে আল্লাহ। আল্লাহ একটা কাভার করে রাখছে আলাদাভাবে। যেন ওই জায়গাটা আঘাত না পায়, ওই জায়গাটা কষ্ট না পায়। দেখবেন ব্রেনের যে কাভারিং ওইটার নাম কি? মেনেনজিস। সবাই জানেন আপনারা ব্রেনের যে কাভারিং আছে ওইটার নাম মেনেনজিস। তো আমার হার্টের যে একটা সফট একটা জিনিস, ওইটার একটা কাভারিং আছে। ওই কাভারিং এর নাম কি? প্লুরা। ওই কাভারিং এর নাম প্লুরা। ওইটার আবার ২ টা সাইড। ২ টা সাইড কেন? একটা হচ্ছে হার্টের সাথে লাইগা থাকবে নরম, আরেকটা বাহিরের দিকে একটু শক্ত থাকবে, প্রোটেকশন দিতে হবে তারে অন্যান্য জিনিস থেকে। দেখেন ওই যে ওই কথাটা এখন বলবে প্লুরা। ইচ লাং ইজ সারাউন্ডেড বাই ডাবল লেয়ার্ড। ২ টা লেয়ার থাকে মেমব্রেন কল্ড প্লুরা। ২ টা চামড়ার মতো জিনিস, ওই জিনিসটা আমার পর্দা, পর্দা দিয়ে আমারে কভার করে। দ্য ভিসেরাল প্লুরা। ভিসেরাল প্লুরা কোটা? যেটা আমার হার্টের সাথে লাগানো থাকবে। সরি, যেটা আমার লাংসের সাথে লাগানো থাকবে ওই ওই ও গ্রেট। যেটা আমার লাংসের সাথে লাগানো থাকবে ওইটাকে বলে হচ্ছে ভিসেরাল প্লুরা। আর যেটা বাহিরের দিকে থাকবে ওটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। এই যে দেখেন, the visceral pleura covers the lung surface while the parietal pleura lies the thoracic cavity. The space between the two layers pleural cavity contain pleural fluid which is
রিডিউস ফ্রিকশন অ্যান্ড ডিউরিং দ্য ব্রিদিং। আচ্ছা, বলছে এই যে দুইটা লেয়ার ছিল, একটা হচ্ছে ভিসেরাল মানে যে চামড়াটা মানে যে মেমব্রেন দিয়ে আমার লাংসটা আবরণ করে রাখছে, ওটা দুইটা পার্ট বলছি, একটা ভিসেরাল একটা হচ্ছে প্যারাইটাল। তো এই দুইটা পার্টের মধ্যে মাঝখানে কিছু গ্যাপ আছে, ওই জায়গাটাতে কিছুটা তরল থাকে। কেন? তরল জিনিস দেখবেন আমরা যখন কোনো কিছু নেই একটা তরলের মধ্যে ভিজাই নিই, স্পেশালি ধরেন কোনো ভিসেরা যখন আমরা পরীক্ষা করতে দিই তরলে দিই, যাতে ওই জিনিসটা নষ্ট না হয়, কোনো যাতে আছাড় খেয়ে চ্যাপ্টায় না যায়। হ্যাঁ, এমন অনেক জিনিস আগের দিনের মানুষ পানিতে ভিজিয়ে নিত, যাতে পানিতে চুবাই নিত, যাতে ওই জিনিসটা নষ্ট না হয়। তাহলে কি আমরা যখন ব্রিথিং করতেছি তখন তো হাড়টা চুপসে যাইতেছে, তাহলে ওই জিনিসটা যখন আরেকটা জিনিসের সাথে লাগবে তখন তো সে ব্যথা পাবে, কারণ এই জিনিসটা সফট টিস্যু দেওয়া তৈরি। সফট টিস্যুতে খুব বেশি পেইন হয়। দেখবেন আপনার এখানে অনেক বড় কামড় দিছে, হাতে পায়ে কেউ কামড় দিছে, আপনার সহ্য করতে পারতেছেন, কিন্তু আপনার ভিতরে গ্যাসের ব্যথা, পেট ব্যথা, এগুলো কিন্তু আপনার সহ্য করতে খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। এই জন্যই এগুলোর আল্লাহ এত অর্গান মানে এত প্রোটেকশন দিয়ে ভিতরের দিকে রাখছে, অনেকগুলা বাহিরে চামড়া মাংস হাড্ডি দিয়ে ভিতরের দিকে রাখছে, যাতে এগুলাতে আঘাত খুব কম পাই। একটু আঘাত পাইলে আমরা এগুলাতে অনেক সিভিয়ার পেন, অনেক বেশি ব্যথা হয়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, একটু ফ্লুইড দিয়ে রাখছে আল্লাহ, প্লুরাল ফ্লুইড। হ্যাঁ, কিসের থেকে বাঁচবে? ফ্রিকশন, যে ঘষা লাগার থেকে বাঁচাবে, দুইটা লেয়ারের ঘষার থেকে বাঁচাবে, আর হচ্ছে ব্রিদিং এর সময় বাঁচাবে এই জিনিসটা। আচ্ছা, ব্রঙ্কিয়াল ট্রি, আমরা এতক্ষণ ধরে যে কথাটা বলতেছিলাম ব্রঙ্কিয়াল ট্রি থাকে, তাহলে দেখেন ট্রাকিয়া কি করে, ডিভাইডেড ইনটু দ্য লেফট অ্যান্ড রাইট প্রাইমারি ব্রঙ্কাই। এই ধরেন এই যে এটা একটা ট্রাক, এটাকে মোটা করে যাবে একটু। হ্যাঁ, আচ্ছা, ধরেন এই যে ট্রাকিয়াটা, এটা এক সাইডে গেল আর এক সাইডে গেল, ট্রাকিয়া থেকে আসছে প্রাইমারি ব্রঙ্কিওল, তারপরে ধরেন এখান থেকে ছোট ছোট কিছু বের হইলো, এগুলো হচ্ছে সেকেন্ডারি। তারপরে ধরেন এই ছোটগুলা থেকে, এটা একটু কমাই নি তাইলে এখন, ধরেন এগুলা থেকে আবার ছোট ছোট কিছু বের হইলো, এগুলো হচ্ছে কি টার্সিয়ারি। এই টার্সিয়ারি গুলোতেই থাকবে হচ্ছে কি আমার অ্যালভিওলাই। ঠিক আছে, ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কিউল, সেকেন্ডারি ব্রঙ্কিউল, টার্সিয়ারি ব্রঙ্কিউল, এই যেগুলা টার্সিয়ারি ব্রঙ্কিউল, এই টার্সিয়ারি ব্রঙ্কিউলের মধ্যে থাকে আমার কি অ্যালভিওলাই। ঠিক আছে, দেখা যাচ্ছে এই যে এটা ট্রাকিয়া, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই টার্সিয়ারি থেকে অ্যালভিওলাই গুলা তৈরি হইতেছে। ওকে, আহ তো তাহলে কি বলছে এই জায়গাটা? বলছে ব্রঙ্কাল দ্য ইন্টার্স দ্য লাং ব্রাঞ্চ ইনটু দ্য স্মলার সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ব্রঙ্কাই, দ্য ফার্দার ডিভাইডেড ইনটু ব্রঙ্কিয়ালস এন্ড হুইচ ডিভাইডেড ইনটু দ্য থিনিয়ার লেয়ার এক্সেস অফ কল দ্য অ্যালভিওলাই। তাহলে এখানে কি থাকে? ইয়ার স্যাক। অ্যালভিওলাইটা মূলত কি ইয়ার স্যাক, এবং এটি হচ্ছে লাংসের একক। লাংসের একক কি? লাংসের একক হচ্ছে অ্যালভিওলাই। কিডনির এককটা কি আপনারা বলেন কেউ একজন? আচ্ছা, মানে কিডনির একক কি বলেন? একজন একটা প্রশ্ন করছেন, এটা একটু শেষের দিকে মনে মনে করে দিন, অ্যান্সারটা দিয়ে দিব ইনশাল্লাহ। লাংসের স্বাভাবিকভাবে অনেক সময় যেকোনো জায়গায় পানি জমতে পারে। এটা লাংসের অ্যাপেক্সে সাধারণত বেশি পানি জমে। আবার যেহেতু আমরা দাঁড়াইলে জিনিসটা একটু নিচের দিকে নেমে আসে, নিচের অংশও জমতে পারে। কিন্তু সাধারণত বাচ্চাদের এবং যারা অসুস্থ থাকে খুব বেশি, তাদের জমে অ্যাপেক্সে, একদম উপরের দিকের জায়গাটাতে। হ্যাঁ? আমরা তো জানি লাংসের অ্যাপেক্স, বেস এগুলো আছে। কারণ হচ্ছে শোয়ায়া পানি খাওয়ানো হয়। এজন্য বাচ্চাদেরকে এবং অসুস্থ ব্যক্তিদেরকে আপনারা কখনোই শোয়ায়া পানি খাওয়াবেন না। আপনারা যখন ডিউটিতে ঢুকবেন, আপনাদেরকে সবার আগেই বলা হবে অসুস্থ ব্যক্তিরা যখন দেখবে কেউ শোয়ায়া কিছু খাওয়াচ্ছে, ওটা যাতে মানা করে। ওকে, আমরা ওইখান থেকে চলে আসলাম। ওকে, গুড। নেফ্রন বলে কিডনির। ওকে, তাহলে লাংসেরটা হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাইতে কি থাকে? দি অ্যালভিওলি আর দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য লাংস। দেখছেন এই কথাটা বলছে, হোয়ার গ্যাস এক্সচেঞ্জ দ্য অকার। They are surrounded by capillaries allowing oxygen to the diffuse into the blood and carbon dioxide। এই কথাগুলো আমরা আগে বলে আসছি কি কি হয় না হয়, বাড়াচ্ছি না কারণ টাইম একটা ব্যাপার। আপনাদেরও অলমোস্ট দেড় আওয়ারের কাছাকাছি চলে গেছে, আমরা শেষ করি আস্তে আস্তে। ব্লাড সাপ্লাই কি বলে? বলছে দ্য লাংস deoxygenated blood from the pulmonary arteries and a return oxygenated blood heart into the pulmonary vein। বলছে এই জায়গাটা আসলে অনেক মজার একটা পড়া, যে কার্ডিয়াক মানে হার্টের কিভাবে সার্কুলেশন হয়। এই ক্লাসটা আসলে যিনি নেবেন উনি হয়তো পড়াবেন আপনাদেরকে, মানে ব্লাড সার্কুলেশন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাড পাই থেকে পালমোনারি আর্টারি থেকে,
আর অক্সিজেনেটেড ব্লাড কে দেয়, হার্ট থেকে দেয় পালমোনারি ভেইন, ঠিক আছে। কিন্তু আমরা সবসময় উল্টাটা জানি, এই জিনিসটা নিয়ে অন্য একটা ক্লাসে আমরা আলোচনা করবো না, ঠিক আছে। ওকে, আর বাড়াইলাম না কথা। ফাংশনটা কি তো লাংসের গ্যাস এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে কি গ্যাস এক্সচেঞ্জের মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট থাকে, তারপরে আচ্ছা লাংসের মেকানিজম অফ ব্রিদিং, ইনহেলেশন, এগুলো আমরা বলে আসছি প্রত্যেকটা পড়া দেখেন, দ্য ডায়াফ্রাম কন্ট্রাক্ট ফ্ল্যাটেন, এগুলো পড়া আমাদের পড়া আর এই জন্য আর পড়াচ্ছি না। কি ফিচারটা একবার দেখে নিই আমরা, ঠিক আছে। কি ফিচারটা একবার দেখে নিই, আগেরগুলো যেহেতু পড়া ছিল আপনারা দেখে নিয়েন, আপনাদেরকে তুমি ইনশাল্লাহ স্লাইড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমায় আপু আপনাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হয়েছে না এটার? আচ্ছা, দ্য এলবুলি প্রোভাইড দ্য সারফেস এরিয়া অফ দ্য অ্যাবাউট 70 স্কোয়ার মিটার এফিসিয়েন্ট গ্যাস এক্সচেঞ্জেস, ঠিক আছে। এটা দরকার নাই। ইলাস্ট্রিসিটি মানে কি, একটা অংশ যখন টেনে ছেড়ে দেয় আমরা ইলাস্টিক, আমাদের যারা ফিমেল আপুরা আছেন তারা সবচেয়ে ভালো জানেন ইলাস্ট্রিসিটি বা ইলাস্টিক জিনিসটা কিরকম। দ্য লাংস আর হাইলি ইলাস্টিক অ্যালোয়িং দেম দ্য এক্সপান্ড কন্ট্রাক্ট ডিউরিং দ্য ব্রিদিং, সেলফ ক্লিনিং অ্যান্ড মেকানিজম, মানে লাংস নিজে পরিষ্কার করতে পারে, যে জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ লাংস এত ময়লা এত ধুলাবালু সে নেয়, সেজন্য নিজে পরিষ্কার না করতে পারতো তাহলে বেশি দিন টিকার কথা না। একটা মানুষ 70 বছর বাঁচে বাংলাদেশে করে, তাহলে সে 70 বছর বেঁচে থাকার কোনো কথা ছিল না। আচ্ছা, লাংসের কিছু কমন ডিজিজ আছে, কমন ডিজিজগুলো আমরা স্ক্রিনে দেখতেছেন লাংসের, হ্যাঁ। লাংসের কমন ডিজিজগুলো একটু আমরা দেখি কি কি থাকে, যেটা একটু আগে বলছিলাম নিউমোনিয়া। আমাদের এক ছোট ভাই মেডিকেল, ঢাকা মেডিকেলের ছোট ভাই গতকালকে মারা গেছে, গতকালকে মারা গেছে, হ্যাঁ, নিউমোনিয়াতে। ও সবগুলা পরীক্ষাতে ফার্স্ট হইতো, এরকম ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, 4th ইয়ারে থাকতে মারা গেছে নিউমোনিয়াতে। তো নিউমোনিয়ারে কোনোদিন আমরা অবহেলা করব না। নিউমোনিয়াতে বাচ্চা এবং বুড়ারা সবচেয়ে বেশি মারা যায়, তাহলে আমরা নিউমোনিয়ারে অবহেলার সুখ দেখবো না। এটা আমরা দেখবো কি বলছে, ইনফেকশন অফ দ্য লাং টিস্যু কজিং ইনফ্লামেশন অ্যান্ড ফ্লুইড বুইল্ড আপ অ্যান্ড দ্য ইন দ্য এলভিওলি, ঠিক আছে। ওকে, ঠিক আছে আপু। তাহলে আরেকটা ডিজিজ কি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি। এটাও আমাদের সিগারেটের জন্য হতে পারে, স্মোকিং এর জন্য হতে পারে। এটা একটা গ্রুপ অফ ডিজিজ, এটা সিঙ্গেল ডিজিজ না, গ্রুপ অফ ডিজিজ। এমফাইসিমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এগুলো নিয়ে প্যাথোলজি অথবা ফিজিওলজিতে আলোচনা হবে ডিজিজগুলা, আমি আর এই ক্লাসে আর বাড়াচ্ছি না আর কি। অ্যাজমা, অ্যাজমার একটা কথা বলি, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমাটা সবচেয়ে বেশি, বা বড় হইলে পরে বলি, কিন্তু 7 বছর আগে বাচ্চাদেরকে সাধারণত আমরা অ্যাজমা বলি না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা যখন মানে হসপিটালগুলোতে কাজ করবেন, তখন এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এ ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন কজিং ইয়ার ন্যারোয়িং অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টিস। আরেকটা হচ্ছে লাং ক্যান্সার, ওই যে স্মোকিং এর জন্য হয়, দেখবেন এখানেও বলবে লাং স্মোকিং, এই যে দেখেন স্মোকিং বলছে। আনকন্ট্রোল গ্রোথ, পালমোনারি ফাইব্রোসিস, আমাদের যে লাংসের ফাইবার আছে, যে টিস্যুগুলো আছে, এই জায়গাগুলোতে অনেক সময় কি হয়, স্কেয়ারিং হয়ে যায়, মোটা হয়ে যায়, রিডিউসিং ইলাস্ট্রিসিটি টানলে যে এই যে একবার ফুলতেছে লাংসটা, একবার ফুলতেছে একবার বন্ধ হইতেছে, একবার ফুলতেছে বন্ধ হইতেছে, এই জিনিসটা করতে করতে একসময় তার ইলাস্ট্রিসিটি, যে আগের অবস্থায় ফিরে আসার যে প্রবণতা, এটা কমে যায়, নষ্ট হয়ে যায়, তখন সে গ্যাস এক্সচেঞ্জ করতে পারে না। এটা হচ্ছে পালমোনারি ইয়া। আচ্ছা, এবার আসে পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশন কাকে বলতেছে, বলছে দ্য ডায়াফ্রাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট। ডায়াফ্রাম আর এক্সটার্নাল, আমাদের যে বাহিরে যে রিপসের সাথে যে মাসেলগুলো লাগানো থাকে, ওই ইন্টারকোস্টাল মাসেলগুলো কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলে এই ইনহেলটা হয়। কিভাবে হয় জিনিসটা বলছে, এগুলো আমি এর আগেও বলে এসেছি। দ্য ডায়াফ্রাম মুভ ডাউনওয়ার্ড, ডায়াফ্রামটা মুভ ডাউনওয়ার্ড মানে উপরের দিকে উঠে, অ্যান্ড রিপকেজ এক্সপান্ড, উপরের দিকে ডায়াফ্রামটা যখন উপরের দিকে উঠে তখন রিপকেজটা এক্সপান্ড, এদিকে সরায় চলে আসে, হ্যাঁ, ডানে বামে যায়। ইনক্রিজিং দ্য ভলিউম অ্যান্ড দ্য থোরাসিক ক্যাভিটি, তখন কি হয়, আমার যে বুক চেস্টের যে খালি জায়গাটা আছে, ওই জায়গাটার আয়তন বড় হয়, তখন একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়। ওই নেগেটিভ প্রেশারের জন্যই কি হয়, আমার বাতাসটা ভিতরে ঢুকে, নেগেটিভ প্রেশারের জন্য বাতাসটা ভিতরে ঢুকে, যেন আমার জায়গা বাড়ছে, তো আমার বাতাস দরকার বা কিছু একটা দরকার। প্রকৃতি কি একটা কথা আছে না, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, সে কোনো কিছু দ্বারা ভরে দেয়। তো এখানে ধরেন বুঝাইতেছে এটা শূন্য, শূন্য কি নেই, আসলে আসলে এখানে বাতাস আছে। তাহলে আমার লাংসটাও যখন এরকম বড় হবে, এক্সপান্ড হবে, ওই জায়গাটা শূন্য থাকবে না, ওই জায়গাটাতে বাতাস ঢুকে যাবে, ঠিক আছে। ওকে, এক্সিলেশন কি, দ্য ডায়াফ্রাম মেড এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল রিল্যাক্স করবে, থোরাসিক ক্যাভিটি অ্যান্ড পালমোনারি, ওই যে আগের কথাগুলো, জাস্ট আগের কথাগুলো একটু রিপিট করছে, আর কিছুই নেই, নতুন করে কিছুই বলে নেই। এই পালমোনারি ভেন্টিলেশন রিলিজ প্রেশার গ্রেডিয়েন্ট বিটুইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড অ্যালভিওলি, বলছে একটা প্রেশার গ্রেডিয়েন্ট, একটা প্রেশারের ফ্লোতে সে যায়, বাতাসটা কিন্তু সে একটা প্রেশারের ফ্লোতে যায়, ঠিক আছে। একটা ল আছে, লটা এত ইম্পর্টেন্ট না, তাও বলি। এটা কি বলছে, ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম। ইয়াটা হচ্ছে প্রেশার অ্যান্ড ভলিউমের সাথে সম্পর্কিত, অর্থাৎ ভলিউম যদি আমি বাড়াই, তাহলে আমার প্রেশারটা কি হবে, কমবে, ভলিউম বাড়াইলে প্রেশারটা কমবে, নেগেটিভ প্রেশার।
কমবে। আর যদি আমি প্রেসারটা বাড়াই তাহলে আমার ভলিউম কমবে। এটা হচ্ছে একটা ব্যস্তানুপাতিকের মতো, ঠিক আছে? একটা বাড়াইলে একটা কমবে, একটা কমলে আরেকটা বাড়াবে। আচ্ছা, রেগুলেশন কি কি রেগুলেশন করে? এটা কন্ট্রোল বাই দ্য রেসপিরেটরি সেন্টার ব্রেন স্টেম। তো আমরা জানি আমাদের যে শ্বাস প্রশ্বাস নেই এটা নার্ভাস সিস্টেমের সাথে সম্পর্কিত, একটা ব্রেন স্টেমের সাথে। এটা কি মেডুলা অবলঙ্গটা এবং পন্স, মেডুলা অবলঙ্গটা এবং পন্স, এটা আমাদের কিসের জন্য দায়ী? আমাদের রেসপিরেশন সিস্টেম, নার্ভের রেসপিরেশন সিস্টেমের জন্য দায়ী সে। এবং কেমো রিসেপ্টর, কিছু কেমো রিসেপ্টর আছে, কেমিক্যাল রিসেপ্টর, যেগুলো কেমিক্যাল অ্যাকসেপ্ট করে, ধরে রাখে ওইরকম। এগুলা কি? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন অ্যান্ড পিএইচ ইন দ্য ব্লাড অ্যাডজাস্টমেন্ট, ব্রিদিং রেট অ্যান্ড ডেপথ। আচ্ছা, এবার আসি ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এই জায়গাটা একটু মন দিয়ে বুঝেন, হ্যাঁ? পালমোনারি ভেন্টিলেশন, পালমোনারি ভেন্টিলেশন, এই জায়গাটা আসলে ইম্পর্টেন্ট। কয়েকটা জিনিস একটু বলি। লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি, কিছু লাং ভলিউম থাকবে বাতাসের জন্য আর কিছু ক্যাপাসিটি থাকবে। দেখেন, টাইডাল ভলিউম, প্রথমটা হচ্ছে কি? টাইডাল ভলিউম, অ্যামাউন্ট অফ এয়ার ইনহেল অর এক্সহেল ডিউরিং নর্মাল ব্রিদিং। আপনি যখন একটা নর্মাল শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যেমন আমি কথা বলতেছি আপনার সাথে, এই কথা যে বলতেছি এই জায়গাটা হচ্ছে একটা নর্মাল ব্রিদিং। এই সময় আমি যতটুকু এয়ার ভিতরে নিব, যতটুকু বের করব নর্মালি, ওইটাকে বলে টাইডাল ভলিউম। এরপর হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ধরেন আমরা যারা সাঁতার কাটছি তারা এটার সাথে সবচেয়ে বেশি, ধরেন অনেক সময় পানিতে ডুব দিতে হয় না, ডুব দেওয়ার আগে আমরা চিন্তা করি না বুক ভরে বাতাস নিয়ে যাব, অনেক বাতাস জমাইয়া এরপরে হচ্ছে আমরা এটারে নিয়ে যাইতে চাই, ঠিক আছে? তাহলে অনেক বাতাসটা যখন আমরা বুক ভরে নিতে চাই, কারণ আমার তো বাতাস ছিল, আমার বাতাস ছিলই, ওই বাতাসটারে আমি আরো বেশি বাতাস ঢুকাইতেছি লাংসে, আরো বেশি বাতাস ঢুকাচ্ছি, ওই জায়গাটাকেই বলতেছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অ্যাডিশনাল এয়ার দ্যাট ক্যান বি ইনহেলড আফটার নর্মাল ইনহেলেশন। কারণ একবার বাতাস নিয়ে আমি আটটু বাতাস নিলাম জোর কইরা, ওইটার হচ্ছে আমার আইআরভি। তাহলে ইআরভি কি? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ধরেন একবার বাতাস বের করে দিছি, আমি নিঃশ্বাসটা বের করছি, করার পরে আমি আরো নিঃশ্বাস, আরো জোরে আরো বাতাস বের করতে পারি। আমার লাংসে তো বাতাস সবসময় থাকে, সব বাতাস তো লাংস থেকে বের হয়ে যায় না। যদি লাংস থেকে সব বাতাস বের হয়ে যেত তাহলে আমার লাংস কি চুপসে যাইতো, ঠিক না? লাংসে কিছু না কিছু বাতাস সবসময়ই থাকে, ওইটার অ্যামাউন্টটা আর গেলাম না, এগুলো সবগুলোরই প্রকৃতপক্ষে অ্যামাউন্ট আছে। এগুলো আপনারা হয়তো বেসিক ক্লাস যখন করছেন তখন হয়তো দেখছেন, বা না হলে এগুলো তো খুবই ইম্পর্টেন্ট না আপনাদের জন্য আপাতত। আচ্ছা, তাহলে ওই যে বাতাস বের করে দিলাম, বের করার পরে আরো জোর করে বাতাস বের করলাম, এরকম অনেক বাতাস বের করে দিলাম যখন, তখন এটা। এরপর আছে রেসিডুয়াল ভলিউম কাকে বলে? রেসিডুয়াল ভলিউম কি? এয়ার রিমেইনিং ইন দ্য লাংস আফটার ম্যাক্সিমাল ইনহেলেশন। এই যে আমি জোর করে বাতাস বের করে দেওয়ার পরেও আমার মানে লাংসে যে বাতাসটা আছে ওই বাতাসটাই হচ্ছে কি? রেসিডুয়াল ভলিউম। আর ক্যাপাসিটি কাকে বলে? ধরেন এই যে ভলিউম গুলো বললাম, এগুলো একটার সাথে আরেকটা যখন যোগ করবো স্পেশালি যোগ করব, তখনই একটা ক্যাপাসিটি তৈরি হবে। উপরের যে ভলিউম গুলো আছে এগুলো যখন যোগ করব তখনই সেটা ক্যাপাসিটিতে হবে। যেমন ভাইটাল ক্যাপাসিটি, টোটাল অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সহেলড আফটার দ্য ম্যাক্সিমাল ইনহেলেশন। দেখেন, টাইডাল ভলিউম, আইভিআর, ইভিআর, টাইডাল ভলিউম, আইভিআর, ইভিআর, এই তিনটারই যোগ করছি, করে কি হয়েছে? ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি কাকে বলে? টোটাল ভলিউম অফ দ্য লাং, অর্থাৎ মানে ভিসি মানে ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম, এই দুইটা মিলে হচ্ছে আমার টাইডাল টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট ছিল, বুঝছেন কিনা একবার দরকার হলে বলবো না পরে। পালমোনারি ভেন্টিলেশন, গ্যাস এক্সচেঞ্জ কি করে? ওই অ্যালভিওলেতে এক্সচেঞ্জ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যাবে, এই জিনিসটা আপনারা জানেন, এতবার আসছে এই জিনিস, সারা মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এবার আসি মাসেলটাতে। মাসেলগুলা কি কি? দেখেন, প্রাইমারি মাসেল অফ রেসপিরেশন, আমি প্রথমেই বলছি যে একটা মাত্র মাসেল যদি বলে যে আমার শ্বাস প্রশ্বাসের সাথে একটা মাত্র মাসেল দরকার, কোন মাসেলটা বলবেন বলেন? একটা মাত্র মাসেল আমার রেসপিরেশনের সাথে লাগবে, ওই মাসেলটার নাম কি হবে? যে ভাইয়া পুরা আসছেন, কেউ একজন অ্যান্সার দিবেন? আচ্ছা, ওকে। দা ডায়াফ্রাম, দা ডায়াফ্রাম। যদি একটা মাত্র মাসলের কথা বলে যে কোন মাসলটা হচ্ছে আমার রেসপিরেশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ছাড়া হবে না, ওটা হচ্ছে দ্য ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের লোকেশন কি? এই ডোম শেপ, আমি এর আগেই বলছি দ্য ডোম শেপ থাকে, এটা হচ্ছে অনেকটা হচ্ছে এরকম টাইপের থাকে, হ্যাঁ?
দ্য ডোম শেপ মাসেল সেপারেটিং দ্য থোরাসিক ক্যাভিটি ফ্রম দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই দুইটা ক্যাভিটির থেকে আলাদা করে, এই জিনিসগুলো সব বলা কথা আপনাদেরকে। দ্য প্রাইমারি মাসেল অফ দ্য ইন্সপিরেশন, এই যে একদম প্রাইমারি মাসেল বলছে, where contract it flatten and move the downward increasing the volume and thoracic cavity and মানে এই প্রত্যেকটা কথাই কিন্তু আমরা অলমোস্ট জেনে ফেলছি এখন। তাহলে এটা এত বললাম না। ইনারভেশন, নার্ভ সাপ্লাই কি, নার্ভ সাপ্লাইটা একবার দেখেন। ফ্রেনিক নার্ভ C3 C5, ফ্রেনিক নার্ভের কোন ইয়াগুলা, C3 আর C5 গুলা। আচ্ছা, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কই থাকে, লোকেটেড বিটুইন দ্য রিবস। এর আগে বলছি ইন্টারকোস্টাল মানে হচ্ছে আমার কার্টিলেজের সাথে থাকবে, আমার যে চেস্ট কার্টিলেজ আছে এই কার্টিলেজ গুলার সাথে লাগা থাকবে। এলিভেটেড দ্য রিবস ডিউরিং ইনহেলেশন, এক্সপান্ডিং দ্য থোরাসিক ক্যাভিটি ল্যাটারালি অ্যান্ড অ্যান্টেরিয়রলি। ঠিক আছে, ফাংশন কি, এটা কাজ হচ্ছে আমার রিবস গুলারে এলিভেট করা, বড় করে আমার চেস্ট ক্যাভিটিটারে বড় করে তোলা। ইনারভেশন কি, ইন্টারকোস্টাল নার্ভ T1 থেকে T11 পর্যন্ত। আচ্ছা, এখন আমরা দুইটা মাসেলের কথা বললাম যেগুলো প্রাইমারি একদম লাগবেই, সবচেয়ে বেশি লাগবে দ্য ডায়াফ্রাম, এরপর ইন্টারকোস্টাল মাসেল। এখন আসবো অ্যাক্সেসরি মাসেল অফ দ্য রেসপিরেশন, আমার কোনগুলা সহায়ক মাসেল, কোন মাসেলগুলা সহায়তা করে, এগুলো জাস্ট নামটা একটু জেনে রাখেন। স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেল, তারপর হচ্ছে স্ক্ল্যানি মাসেল, আর এখান থেকে হচ্ছে নার্ভ সাপ্লাইটা একটু দেখে রাখবেন, আর কিছু লাগবে না এখান থেকে। একটা হচ্ছে নার্ভ সাপ্লাই হচ্ছে কি অ্যাক্সেসরি নার্ভ, আর একটা হচ্ছে সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, আর কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে পেক্টোরালিস মাইনর, আমাদের চেস্টের সামনে যে মাসেলটা থাকে, চেস্টের সামনে যে দ্য ডায়াফ্রাম হবে, সুমাইয়া আপু দ্য ডায়াফ্রাম হবে ওইটা। আচ্ছা, আমাদের চেস্টের সামনে যে মাসেলটা থাকে এটাকে বলে পেক্টোরালিস মাইনর মাসেল, লোকেটেড ইন দ্য চেস্ট বিনিথ দ্য পেক্টোরালিস মেজর, অর্থাৎ সামনে একদম একদম বুক বরাবর যেটা, এটা পেক্টোরালিস মেজর, ভিতরেই থাকে হচ্ছে কি পেক্টোরালিস মাইনর। এলিভেটেড রিবস ডিউরিং ফোর্সড ইনহেলেশন, আমি যখন জোর করে কোনো শ্বাস নেই, অনেক বেশি শ্বাস নিলাম তখন কাজ করে সে। এটার নার্ভ সাপ্লাইকে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। আচ্ছা, এক্সপিরেটরি অ্যাক্সেসরি মাসেল, এটা হচ্ছে ইন্সপিরেটরি ছিল নিঃশ্বাসের সময়, তাহলে আমরা যখন শ্বাস বের করি তখন কে কাজ করে, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এর আগেটা ছিল এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল, এখন হচ্ছে ইন্টারনাল যেটা ভিতরে থাকে। তো ডিপ টু দ্য এক্সটার্নাল ইন্টারকোস্টাল বিটুইন দ্য রিবসের মাঝখানে থাকে। এরপর বলছে ডিপ্রেস দ্য রিবস ডিউরিং ফোর্স এক্সেলেশন, যখন জোর করে আমি মানে বাতাস বের করে দিতে চাই লাংস থেকে তখন সে কাজ করে। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল, আমাদের অ্যাবডোমিনে কিছু মাসেল আছে, অ্যাবডোমিনে কোনো হাড্ডি তো নাই, কারো অ্যাবডোমিনে কি হাড্ডি আছে, নাই, তাহলে আমাদের অ্যাবডোমিনে কিছু মাসেল আছে। এই মাসেলগুলা কি, রেক্টাস অ্যাবডোমিনিস, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। এগুলো আমাদের কই থাকে, অ্যাবডোমিনের ল্যাটারাল অ্যান্টেরিয়র ওয়ালে থাকে। ফাংশন কি, কম্প্রেস অ্যাবডোমেন, পুশিং দ্য ডায়াফ্রাম আপওয়ার্ড, রিডিউস থোরাসিক ভলিউম, রিডিউসিং দ্য ফোর্সড অ্যাক্সেলেশন। অর্থাৎ আমরা যখন বাতাসটা বের করে দিব আমাদের তো প্রেশার দিতে হবে, একটা প্রেশার, মানে আগে যখন বাতাস নিছি তখন তো নেগেটিভ প্রেশারের জন্য অটো ঢুকে গেছে, সমস্যা হয়নি কোনো। এখন যখন বের করে দিব বাতাস, চাপ তো লাগবে। ধরেন আপনি একটা ময়লা কাপড় থেকে পানি বের করবেন, কি হয়, জোর চাপ দিতে হয়, এক চাপ দিলে একটু পানি পড়ে, তখন আবার কসলাই আরো বেশি পানি পড়ে, বেশি চাপ দিলে বেশি পানি। ওইরকম ভাবে চাপ দিব যখন পেট থেকেও যখন উপরের দিকে চাপ দিব ব্যাটারে, তখন ব্যাটা আরো বাতাস ছাড়বে। ওইটার জন্যই আমাদের অ্যাবডোমিনাল মাসেলের কাজ লাগে। ঠিক আছে, ওইটাই বললো দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়াল, এটার নার্ভ সাপ্লাই লাগবে একটু, থোরাকো অ্যাবডোমিনাল নার্ভ T7 থেকে T12 পর্যন্ত। আচ্ছা, এখানটাতে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে কিছু ডিজিজের কথা বলা আছে, মানে লাংসের যে গ্যাস রিলেটেড কিছু ডিজিজের কথা বলা আছে। এর মধ্যে একটা হচ্ছে হাইপারক্যাপনিয়া, হাইপোক্সিয়া, সায়ানোসিস। হাইপারক্যাপনিয়া, হাইপার শব্দের অর্থ কি, এই যে হাইপার শব্দের অর্থ কি, আর হাইপো শব্দের অর্থ কি, আর সায়ানো শব্দের অর্থও বলতে পারেন কেউ চাইলে, যদিও মিলে না ওইভাবে, কেউ চাইলে বলতে পারেন। গ্রেট মরিয়ম খাতুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো পড়াশোনা করতেছেন। হাইপার, হাইপো আর সায়ানো, এই জিনিসগুলার মানে হচ্ছে, হাইপার মানে হচ্ছে কি, হাইপার মানে হচ্ছে বেশি, হাইপো মানে হচ্ছে কম, সবসময় মনে রাখবেন এই জিনিসগুলো, আজীবন মনে রাখবেন।
হাইপার মানে বেশি, হাইপো মানে কম, আর সায়ানো মানে নীল হয়ে যাওয়া। সায়ানো মানে সাধারণত আমরা বলি নীল হয়ে যাওয়া, সায়ানো মানে নীল হয়ে জানা। গ্রেট। আচ্ছা, তাহলে কি দেখেন, এবার আসেন ডেফিনেশনে। হাইপার ক্যাপনিয়া এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এলিভেটেড লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড। এটা কত বাড়বে? 45 মিলিমিটার অফ মার্কারি যদি বেশি হয় তাহলে সেটা আমরা হাইপার ক্যাপনিয়া বলি। মানে যদি ব্লাডের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাইরে যায় কত থেকে বেশি? 45-এর বেশি। হাইপো কখন বলি? যখন আমরা ব্লাডে হচ্ছে অক্সিজেনের সাপ্লাই কম থাকে, তখন ওইটাকে আমরা হাইপোক্যাপনিয়া বলি। আর যখন একদমই পায় না সে, তখন আমাদের শরীরে কি হবে? ডিসকালারেশন হয়ে যাবে, শরীরটা আমাদের নীল হয়ে যাবে আস্তে আস্তে। ওইটাকেই কি বলে? ওইটাকেই বলে হচ্ছে সায়ানোসিস। এগুলো হচ্ছে 3টা মেইন ডিজিজ। ঠিক আছে? কজ কি? কজ একটা হচ্ছে হাইপোভেন্টিলেশন। আপনি যখন প্রচুর পরিমাণ বাতাস নিতে পারবেন না, তখন আপনার শরীরে কি বেশি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড। আগে সেগুলো ভাঙবে, কারণ আমরা দেখছিলাম না এটিপির সাথে কি উৎপন্ন হইতো? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আপনার শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে কিন্তু আপনার বাতাস নিতে অক্সিজেন নিতে পারতেছেন না। তাহলে স্বাভাবিকভাবে আপনার কি তৈরি হবে? আপনার হাইপার ক্যাপনিয়া হবে, ঠিক না? আপনার হাইপার ক্যাপনিয়া হবে। এরপর আসেন হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া মানে কি? আপনি ব্লাডের অক্সিজেনটা কম যাচ্ছে আপনার কোনো কারণে, অ্যানিমিয়া হইতে পারে। কারণ আমরা জানি কি অক্সিজেনটা কে রিসিভ করে? অক্সিজেনটা রিসিভ করে হচ্ছে হিমোগ্লোবিন। আমরা প্রথমে দেখছি, সবগুলো আমরা প্রথমে দেখছি হিমোগ্লোবিন। যারা পরে জয়েন করতেছেন আমাদের সাথে, হয়তো একটু এলোমেলো লাগতে পারে যদি আগে পরে না থাকে। তাইলে এই যখন অক্সিজেনটা রিসিভ করার জন্য তো আমার ইয়া লাগবে, হিমোগ্লোবিন লাগবে। হিমোগ্লোবিন নাই মানে অ্যানিমিয়া আছে, তাহলে তার অক্সিজেন স্বাভাবিকভাবে একটু কম, হাইপোক্সিয়া হবে। আর সায়ানোসিস কি? তার যদি কোনো কনজিনিটাল ডিজিজ থাকে, এই জিনিসটা বাচ্চাদের বেশি হয়। কনজিনিটাল ডিজিজ থাকলে, পেরিফেরাল কোল্ড এক্সপোজার থাকলে, বা কোনো শীতকালে কোনো জায়গায় চলে গেছেন, তাহলে আপনার ব্লাড আর কাজ করতে পারতেছে না, এদের বেশি হয় কোল্ড এক্সপোজার। এই যে দেখেন কোল্ড এক্সপোজার, শক। এরপর ধরেন কারো হচ্ছে এক ধরনের ইয়া থাকে রাইনোডস ডিজিজ, হিমোগ্লোবিন অ্যাবনরমালিটি যাদের থাকে তাদের সায়ানোসিস বেশি হবে। সিমটম কি? সিমটমগুলো দেখেন, হেডেক, মানে হাইপারক্যাপনিয়া। হাইপারক্যাপনিয়া একসাথে পড়ালে ভালো হতো, কিন্তু দুইটার একটু কম্পারিজন করে পড়াচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। আচ্ছা, তাহলে হাইপারক্যাপনিয়া যখন মানে কার্বন ডাইঅক্সাইডটা একটা টক্সিক জিনিস, কার্বন ডাইঅক্সাইডটা একটা টক্সিক জিনিস। ওই জিনিসটা যখন থাকবে আপনার কি হবে? হেডেক হবে, ড্রাউজিনেস, আপনি কনফিউশন, বুঝবেন না কোথায় আছেন, ফ্লাশড স্কিন, স্কিনগুলো একটু লাল লাল হয়ে যাবে, ট্রেমর, কাঁপুনি শুরু হবে, এগুলা থাকবে, সিজার, কোমা, এগুলো থাকবে। আর যখন অক্সিজেন কম থাকবে তখন আপনার বারবার কি অক্সিজেন নিতে চাইবেন, অক্সিজেন নিতে চাইবেন। তাহলে এটা বলে কি? শর্টনেস অফ ব্রেথ বা র্যাপিড ব্রিদিং। র্যাপিড ব্রিদিং, র্যাপিড ব্রিদিং। ঠিক আছে? ওকে। এই কনফিউশন সবগুলাতেই মোটামুটি কমন, কনফিউশন সবগুলাতেই থাকবে যেহেতু এগুলা ব্লাড রিলেটেড। আর ওইটা তো হচ্ছে সায়ানোসিস হচ্ছে শর্টনেস অফ ব্রেথ থাকবে, ফেটিক থাকবে, কনফিউশন থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ডায়াগনোসিস করি কিভাবে? আমরা ডায়াগনোসিস অলওয়েজ করি হচ্ছে এবিজি দিয়ে। এবিজি একটা হচ্ছে পারফেক্ট, এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস বলে এটারে, এবিজি। হ্যাঁ, এটা দিয়ে সবচেয়ে ভালো হচ্ছে গ্যাসের যে সমস্যাগুলা, আমাদের ব্লাডের গ্যাসের যে সমস্যাগুলো, এগুলো বুঝতে পারি আমরা। পালস অক্সিমিটার দ্বারা আমরা অক্সিজেন কতটুকু আছে বুঝতে পারি। ইমেজিং করতে পারি, চেস্ট এক্সরে, যদি চেস্টের কোনো সমস্যা থাকে তাইলে। আর হাইপোক্সিয়া দেখেন প্রত্যেকটাতে আপনি মোটামুটি এবিজি কমন, পালস অক্সিমিটার কমন, ইমেজিং হচ্ছে চেস্ট এক্সরে, তিনটা সেম জিনিস। আর সাইনোসিসের ক্ষেত্রে হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেহেতু এটা কনজিনিটাল ডিজিজ, আপনার আরো অনেক কিছু করতে হইতে পারে। ঠিক আছে? তাহলে ট্রিটমেন্ট কি? অক্সিজেন কম, অক্সিজেন সবগুলোতে তো অক্সিজেন, একটাতে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, অক্সিজেন যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, তো অক্সিজেন থেরাপি। আচ্ছা, নন ইনভেসিভ ভেন্টিলেশন, বাইপেপ, সিপেপ, এগুলো হচ্ছে আইসিইউর জিনিস। বাইপেপ, সিপেপ এগুলো হচ্ছে আইসিইউতে ব্যবহার হয় আপনাদের। আইসিইউতে যারা ডিউটি করবেন একটা সময় তারা দেখবেন বাইপেপ, সিপেপ মেশিন। এনএসি তো থাকে। মেকানিক্যাল ভেন্টিলেশন দেয় ইট আন্ডারলাইনিং কজ, যখন অন্য কোনো কারণে হয়েছে, একটা অবস্ট্রাকশন আছে, বাতাস বের হইতে পারতেছে না, অবস্ট্রাকশনটা দূর করে দিলে হাইপার ক্যাপনিয়া ভালো হয়ে যেতে পারে। প্রত্যেকটা জায়গাতে আন্ডারলাইনিং কজ এরকম থাকে। অক্সিজেন থেরাপি সব জায়গায় অলমোস্ট কমন, আপনারা দেখতে পারেন সবগুলোতে অক্সিজেন থেরাপি আছে, মেকানিক্যাল ভেন্টিলেশন আছে। এগুলো একসাথে করে পড়ে ফেলবেন, সমস্যা নাই। কমপ্লিকেশন কি হইতে পারে? রেসপিরেটরি অ্যাসিডোসিস, এগুলো ফিজিওলজির পড়া, এখন আর দেখাচ্ছি না। হাইপোক্সেমিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কোমা, ডেথ, ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে? প্রত্যেকটাতে ডেথ কমন। আর সায়ানোসিস বা কনজেনিটাল ডিজিজ যদি থাকে সায়ানোসিসের জন্য, তাহলে এটা তো আসলে ম্যান্ডেটরি, খুব কম বাচ্চাই সার্ভাইভ করে, খুব কম। যদি প্রপার টাইমে ডক্টরের কাছে না নিতে পারে, হসপিটালে না নিতে পারে, তাহলে তেমন একটা বাঁচে না। তাহলে প্রিভেনশন কিভাবে করতে পারি আমরা? এই তিনটা, হাইপারক্যাপনিয়া, হাইপোক্সিয়া আর একটা হচ্ছে সায়ানোসিস, প্রিভেনশন।
ম্যানেজ ক্রনিক লাং ডিজিজ, অ্যাভয়েড রেসপিরেটরি ডিপ্রেসেন্ট, মনিটর মেকানিক্যাল ভেন্টিলেশন। এগুলো দেখে নিন আপনারা, এগুলো নিয়ে আর বকবক করলাম না। এই ছিল আমাদের একটা ট্রাকিয়া, দেখেন একবার আপনারা, যেহেতু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে বায়োফ্র্যাকশন, মানে এই জায়গাটি হচ্ছে কারিনা, ট্রাকিয়া, ল্যারিংস এটা, ভোকাল কর্ড, আচ্ছা, তারপরে ট্রাকিয়া, লেফট মেইন ব্রঙ্কিউল, সেকেন্ডারি ব্রঙ্কিউল, টারশিয়ারি সেগমেন্ট, ব্রঙ্কিউল, অ্যালভিউলেটা, এখানে আর দেখেন অ্যালভিউলেটা হয়তো এই জায়গাতে এরকম গোল করে থাকতো আর কি, অ্যালভিউলেটা হয়তো এখানে গোল করে থাকতো আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ব্রঙ্কিয়াল ট্রি, এই জিনিসগুলো আসলে আলোচনা অলরেডি হয়ে গেছে, তারপর আমি জাস্ট একবার দেখাই দিই। ট্রাকিয়া এ সিঙ্গেল লার্জ এয়ারওয়ে দ্যাট কানেক্ট দ্য, আবার ছবিটা আরেকবার দেখেন আপনারা, যারা এই মুহূর্তে অনলাইনে ক্লাসে আছেন, যারা এই মুহূর্তে অনলাইনে ক্লাসে আছেন, ছবিটা বড় করে একবার দেখেন, তাহলে বুঝে ফেলবেন ব্রঙ্কিয়াল ট্রিটা আসলে কিরকম ভাবে যায়। ব্রঙ্কিয়াল ট্রিটা কিভাবে যায় বুঝে ফেলবেন। এটা 1 নাম্বার, এটা ধরেন 2, রাইট, রাইট আর লেফট, সেকেন্ডারি এটা 3, টারশিয়ারিটা এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, ঠিক আছে। একবার দেখেন, 1 2 করে নাম্বারিং করে দিলাম, একবার আপনারা দেখেন, তাহলে এই জিনিসটি হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই সেম জিনিস এখন আলোচনা হয়েছে, ঠিক আছে, সেম জিনিস আলোচনা হয়েছে। Bluish discoloration skin and mucous membrane, ওকে ওকে। তাহলে দেখেন, a single large airway that connect the larynx and the bronchi supported by C-shaped cartilaginous ring to prevent collapse. ট্রাকিয়া, এটা আগে বলে আসছে, কলাপস করবে না যখন C-shape থাকে। মেইন ব্রঙ্কাই বা প্রাইমারি ব্রঙ্কাই যেটাকে বলে, যেটা হচ্ছে ডিভাইডেড হয়ে যাওয়ার পরে এই জায়গাটা ডিভাইডেড হয়ে গেল, এই জায়গাটা হচ্ছে মেইন ব্রঙ্কাই। তাহলে কি বলছে, দ্য ট্রাকিয়া ডিভাইডেড ইনটু রাইট অ্যান্ড লেফট মেইন ব্রঙ্কাই এট দ্য ক্যারিনা। The right main bronchi is wider, shorter and more vertical than the left, making the more susceptible and aspiration. তাহলে রাইট লাংসে বেশি অ্যাসপিরেশন হয়, অ্যাসপিরেশন নিউমোনিয়া আমাদের রাইট লাংসে বেশি হয়। এই জন্য কেন বলছে, দ্য রাইট মেইন ব্রঙ্কিউলস ইজ ওয়াইডার, যে জায়গাটা যায় ওই জায়গাটা বেশি মোটা, শর্টার ছোট, অ্যান্ড মোর ভার্টিক্যাল দেন দ্য লেফট, লেফট সাইড থেকে ভার্টিক্যাল একটু বেশি, যার ফলে ওই জায়গাটা দিয়ে বাতাসটা বেশি যায়, বা কোনো কিছু যে শোয়ায়া খাওয়ানো হয় তখন পানি জাতীয় জিনিস হলে ওই জায়গাটা সবচেয়ে বেশি সবার আগে রাইট ব্রঙ্কিউলের অ্যাপেক্সে গিয়ে অ্যাটাক করে, এই জায়গাটাই বলছে, এই জন্য বলছে অ্যাসপিরেশন, এই জায়গাটা সমস্যা হয়। লোবার ব্রঙ্কিউল বা সেকেন্ডারি ব্রঙ্কিউল, রাইট অ্যান্ড লেফট, থ্রি লোবার ব্রঙ্কাই, আপার মিডল লোয়ার, আর লেফটে থাকে কি 2 লোবার ব্রঙ্কাই, আপার অ্যান্ড লোয়ার। ওই যে আমরা লাংস ভাগ করছিলাম না, ওই লাংসের ভাগ অনুযায়ী এখানে ব্রঙ্কাইগুলা আছে, ঠিক আছে। ইসোফিগাস থাকে ট্রাকিয়ার পিছনে, ওই যে আমাদের খাদ্যনালী থাকে, শেষ কথা ইসোফিগাস। তো ট্রাকিয়া, ওই যে ট্রাকিয়া সি শেপড, এটা প্রথম দিকে বলছিলাম, আপু মেবি একটু লেটে আসছেন। আচ্ছা আপু, সমস্যা নেই, সুমাই আপু অ্যান্সার দিয়ে দিছে, আচ্ছা যাই হোক। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাইয়ের পর আমার কি আসবে, সেগমেন্টাল ব্রঙ্কাই, যেটা আমরা টারশিয়ারি ব্রঙ্কাই ছবিতে দেখাইছি। ছবি তো আপনাদের কাছে পিডিএফ যেহেতু আছে, ছবিগুলো আছে, ছবিতে দেখবেন, ছবিতে অবশ্যই দেখবেন ভাই, এই ছবি ছবি ছবি, অ্যানাটমি মানেই হচ্ছে ছবি। আপনার যত বেশি অ্যানাটমি স্ট্রাকচার ভাসাইতে পারবেন চোখে, আপনি তত ভালো করবেন। আচ্ছা, লোবার ব্রঙ্কাই ফার্দার ডিভাইডেড ইনটু সেগমেন্টাল ব্রঙ্কাই, ইচ সাপ্লাই bronchopulmonary segment. There are 10 segment in the right lobe and 8 to 10 the left lung. এগুলো দেখে নেবেন, ব্রঙ্কিউল, সেগমেন্টাল ব্রঙ্কাই, টার্মিনাল ব্রঙ্কিউল, অলমোস্ট ব্রঙ্কিউলস বিফোর দ্য রেসপিরেটরি জোন। তো রেসপিরেটরি জোনের কথা চলে আসছে। স্ট্রাকচার দ্য ব্রঙ্কিয়াল ট্রি, রেসপিরেটরি ব্রঙ্কিউল, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য রেসপিরেটরি জোন, এই যে বলছিলাম একটা হচ্ছে কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি মানে আমাদের যে এয়ারওয়ে সিস্টেম, আমাদের যে রেসপিরেটরি সিস্টেমটা আছে এটার হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট, একটা হচ্ছে রেসপিরেটরি পার্ট। আমরা প্রথম দিকে যে ট্রাকিয়া, ল্যারিংস, ট্রাকিয়া, প্রাইমারি সেকেন্ডারি কথা বলছি, এগুলো হচ্ছে আমার কন্ডাক্টিং জোন, কন্ডাক্টিং জোন। আর এখন হচ্ছে রেসপিরেটরি জোন, এই দেখেন alveolar duct and alveoli by respiratory bronchiole, the first part of the respiratory zone, এই যে দেখেন the first part of the respiratory zone where gas exchange beginning, মানে এই জায়গাটা থেকে আসলে গ্যাসটা এক্সচেঞ্জ শুরু হয়। এর আগ পর্যন্ত কার্টিলেজিনাস থাকে যেহেতু, সে কোনো গ্যাস এক্সচেঞ্জ করতে পারত না, গ্যাসটা নিয়েই আসে। তো ফার্স্ট গ্যাস এক্সচেঞ্জ শুরু হয় হচ্ছে কোথায়, রেসপিরেটরি ব্রঙ্কিওলে আইসা, contain scarred alveoli in their wall. আচ্ছা, alveolar duct and alveoli
Respiratory bronchioles lead to alveolar duct which and the alveolar sacs. Alveoli are teeny thin walled air sacs where the gas exchange occur. অর্থাৎ অ্যালভিউলাগুলোতে যা হয় গ্যাস এক্সচেঞ্জ করে, ও ওয়ালগুলো কিরকম থাকে বলছে টিনি থিন, পাতলা থাকে। যেহেতু আমার যে ক্যাপিলারি কি সিঙ্গেল লেয়ার, আমার আর্টারি ভেইন এগুলা 3 লেয়ারের হয়, আর আমার ক্যাপিলারি কত লেয়ারের হয়? ক্যাপিলারি সাধারণত সিঙ্গেল লেয়ার, একটা মাত্র চামড়ার আবরণ থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে ব্রঙ্কিয়াল ট্রির ফাংশনগুলো একবার দেখে ফেলি আমরা। যদি এগুলো আপনারা সব পড়া দেখেন, আপনারা যারা এতক্ষণ ক্লাস করছেন ফার্স্ট টু লাস্ট, আমি জানি না কতজন করছেন, অনেকজন করছেন। যারা করছেন ফার্স্ট টু লাস্ট তারা অলরেডি এতবার শুনছেন কথাগুলা যে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এয়ার কন্ডাকশন প্রথম কি করে? আমাদের ব্রঙ্কিয়াল ট্রির কাজ কি? এয়ার কন্ডাকশন করা। দ্য ট্রান্সপোর্ট ফ্রম দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট টু অ্যালভিউলি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে অ্যালভিউলি পর্যন্ত নিয়ে আসবে সে। এটা হচ্ছে এয়ার কন্ডাকশন, কন্ডাক্ট করবে। এয়ার ফিল্ট্রেশন অ্যান্ড হিউমিডিফিকেশন, আমার যে বাতাসের সাথে যে ধুলাবালিগুলো আছে, বাতাসের সাথে যে ময়লা আসতেছে, এগুলারে সে কি করবে? ফিল্ট্রেট করবে, যাতে আমার লাংস একদম না যায়। তাহলে তো লাংটা একটা সময় কি হবে? ময়লা হয়ে যাবে, লাংস আর কাজ করবে না ঠিক মতো। তো ওই যে গবলেট সেল টেল দেখছিলেন আপনারা, ওইগুলা সিলিয়েটেড স্ট্রেটিফাইড কলামনারি এপিথেলিয়াম, ওইগুলাতে কি করে? ফিল্ট্রেট হয়ে এরপরে হচ্ছে সে আসে। এবং এই রাস্তাটা আস্তে আস্তে আমি কি বলছিলাম, গরম বাতাসটা, ঠান্ডা বাতাসটা আস্তে আস্তে আমার ভিতরে যেতে যেতে ঠান্ডা হয় এবং একটু একটু পানিযুক্ত হয়। আচ্ছা, mucus and ciliary bronchial lining trap and the remove the particles. Air is warmed and humidified. It's the passage through the bronchial tree. Same কথা। এখানে লেখছে gas exchange. The respiratory bronchioles are alveoli facilitated the exchanges oxygen to the carbon dioxide. আগের পুরানো কাসুন্দি যে অ্যালভিউলেতে কি হয়? অ্যালভিউলার ক্যাপিলারির মধ্যে অক্সিজেন যায়, কার্বন ডাইঅক্সাইড উপরের দিকে যায়। এই রেগুলেশন অফ এয়ার ফ্লো, স্মুথ মাসল ইন দ্য ব্রঙ্কিওলস অ্যালাউ দ্য ফর কনস্ট্রিকশন অ্যান্ড দ্য ডাইলেশন রেগুলেটিং দ্য এয়ার ফ্লো। অর্থাৎ আমার যে এয়ার ফ্লোটা আছে এটাকে পুরা কন্ডাক্ট করে। এই ছিল আজকে আমাদের ক্লাস। হ্যাঁ, এই ছিল আজকে আমাদের ক্লাস। আপনারা যারা ক্লাসে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি না কে কতটুক নিতে পারলেন, আমিই বা কতটুক দিতে পারলাম জানি না। যদি কোনো ফিডব্যাক থাকে আপনাদের ক্লাস শেষ করে দিতে পারেন। ইনশাল্লাহ নেক্সট যদি কোনো ক্লাসে দেখা হয় আপনাদের সাথে, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা আরো ভালো করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।